গুড ইভিনিং। আচ্ছা, আজকে আমরা সিক্স হাউস পর্যন্ত শিখবো। শিখে আমরা না আজকে একটা নতুন সাবজেক্টে যাব। আচ্ছা, কালকে একটা কথা বলার মধ্যে একটা কথা বলা হয়নি। আমাদের যেটাকে কুণ্ডলী বলা হয় বা যেটাকে আমরা লগ্ন চার্ট বলি, সেটা আমাদের লাল কিতাবের ভাষায় তাকে বলা হয় টেভা। ওকে, টেভা, টেভা, ঠিক আছে। ওকে, এটা একটু সবাই মাথায় নিয়ে নেবেন কালকে, কারণ অনেক সময় আমি ক্লাসের মাঝখানের সময় হয়তো বলবো টেবাটা বার করে নিই। তো এই নলেজটা আপনাদের না থাকলে হয়তো সেটা সমস্যা হতে পারে বা দেখাইতে পারে। ঠিক আছে, ওকে। কালকে সেকেন্ড হয়েছিল, আজকে থার্ড হাউস। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, তাহলে প্রথমেই একটা জিনিস আপনারা লিখুন। থার্ড হাউসের লর্ডকে, থার্ড হাউসের লর্ড হচ্ছে বুধ। ঠিক আছে, থার্ড হাউসের লর্ড হচ্ছে বুধ বা মার্কারি। আমার ভয়েস যথেষ্ট ক্লিয়ার আসছে তো? আওয়াজ আসছে তো? না আর একটু জোরে বলবো? হ্যাঁ, থার্ড হাউসের লর্ড হচ্ছে বুধ বা মার্কারি। এর কারক গ্রহ হচ্ছে মঙ্গল বা মার্স। ঠিক আছে, কারক গ্রহ মিন্স সিগনিফিকেন্ট প্ল্যানেট। সিগনিফিকেন্ট প্ল্যানেট হচ্ছে মঙ্গল বা মার্স। আচ্ছা, এই সেকেন্ড থার্ড হাউস, থার্ড হাউস গেট হেল্প ফ্রম সেভেন্থ হাউস। তাহলে এই আমাদের তৃতীয় ঘর কার থেকে হেল্প পায়? সপ্তম ঘরের থেকে। তাহলে আমাদের এই তৃতীয় ঘর হেল্প পায় সপ্তম ঘরের থেকে। ওকে, আচ্ছা, এই তৃতীয় হাউস থেকে আমরা মেনলি কি কি প্রেডিকশন করতে পারি? লিখুন। ইয়ঙ্গার ব্রাদার, ইয়ঙ্গার সিস্টার, পাওয়ার, ফ্রেন্ড, নেইবারহুডস মানে প্রতিবেশী, শর্ট ট্রাভেল, ঠিক আছে, বার্ডসি, লাঞ্চ, হার্ড ওয়ার্ক, লং ডিস্টেন্স বাট শর্ট ডিউরেশন ট্রিপ। এটার মানে বুঝতে হবে, লং ডিস্টেন্স শর্ট ডিউরেশন। মানে আপনি এখান থেকে থাইল্যান্ড ঘুরতে যাচ্ছেন, দ্যাট ইজ দ্য লং ডিস্টেন্স, বাট যাচ্ছেন কতদিনের জন্য? 4 নাইট 5 ডেজ। তাহলে আপনার থার্ড হাউস যদি স্ট্রং না হয়, আপনার বিদেশ যাত্রা হবে না। ওকে, ইজ দিস ক্লিয়ার? থার্ড হাউস যদি স্ট্রং না হয়, আপনার বিদেশ যাত্রা হবে না। ওকে, কিন্তু আমরা এখান থেকে মেইন প্রেডিকশন কি করব? আমরা এখান থেকে মেইন প্রেডিকশন করব হচ্ছে আমাদের ইয়ঙ্গার ব্রাদার, হার্ড ওয়ার্ক, আর হচ্ছে লাঞ্চ। এই তিনটের মেইন প্রেডিকশন আমরা এখান থেকে করব। ওকে, আচ্ছা, এবার এখান থেকে যে মেইন পয়েন্টগুলো আমরা লার্ন করব, সেই পয়েন্টগুলো লিখুন। আমরা এই হাউস থেকেই প্রেডিকশন করব আপনার ডেটের কোয়ালিটি। ডেথ, ডেথ মানে মৃত্যুর কোয়ালিটি। এবারে বলবেন যে স্যার মৃত্যুর আবার কোয়ালিটি হয় নাকি স্যার? এ তো ফার্স্ট শুনলাম স্যার, খাবার দাবারের কোয়ালিটি হতো স্যার, মৃত্যুর আবার কোয়ালিটি? হ্যাঁ, আপনি ধুকে ধুকে মরছেন না রাতে ঘুমালেন হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে রাতে ঘুমের মধ্যে মরে গেলেন, দ্যাট ইজ দ্য কোয়ালিটি। আপনি রাতে শুলেন, রাতে ঘুমের মধ্যে শুয়ে মারা গেলেন, সেটা হচ্ছে গুড কোয়ালিটি। ঠিক আছে, বাট আপনি আলটিমেটলি দিনের পর দিন অসুস্থ, হসপিটালাইজড, সেই মৃত্যুটা কখনোই কোয়ালিটি ডেথ নয়। এক সেকেন্ড, হ্যাঁ, একটা ফোন। হ্যাঁ, তাহলে আমরা কি পাচ্ছি? থার্ড হাউস থেকে আমরা পাচ্ছি সব থেকে বড় পয়েন্ট কি পাচ্ছি? কোয়ালিটি অফ ডেথ, মৃত্যুর কোয়ালিটি। মৃত্যুর রাস্তা কেমন হবে? কষ্টদায়ক না মসৃণ? ঠিক আছে, ওকে। তারপর সেকেন্ড পয়েন্ট লিখুন। It is 8 to 8th house, so always see the third house of the 8th house together. থার্ড হাউস থেকে তার অষ্টম ঘর এবং থার্ড হাউস থেকে তার অষ্টম হাউস, এই দুটোকে এখান থেকে ম্যাচ করে দেখতে হবে যে তার বন্ধু বসেছে কেমন। আচ্ছা, আবার একটা বার করে নিই, তাহলে আপনাদের সুবিধা হবে। এই জায়গাটা একটু না বোঝালে আমার মনে হয় আপনাদের ক্লিয়ার হবে না।
বলো, জোরে বলো। গ্লাসে জল দিও। স্ক্রিন দেখা যাচ্ছে তো? কেউ একজন বলুন, স্ক্রিন দেখা যাচ্ছে তো? Yes, sir. হ্যাঁ, যারা একটু লেট জয়েন করেছেন তারা একটু মিস করে গেছেন, তাও আমি একটু লেটেই শুরু করেছি আজকে। আমি জাস্ট রিচ করেছি বাড়িতে, মানে কোনো মতে বসেছি আপনাদের ক্লাসে। আচ্ছা, কি বলছি, আমরা আমরা আজকে কোয়ালিটি আলোচনা করছি এই এই থার্ড হাউসকে নিয়ে। তাহলে আমরা কি বললাম, এই থার্ড হাউস থেকে তার অষ্টম ঘর, এই থার্ড হাউস থেকে তার অষ্টম ঘর কোনটা, এটাকে যদি আমরা, তখন এটাকে থার্ড ধরবো না, তখন এটাকে এক ধরবো। 1 2 3 4 5 6 7 8, এইটা হচ্ছে তার অষ্টম ঘর, থার্ড হাউসের অষ্টম ঘর। আর এইটা হলো আমাদের চার্টের অষ্টম ঘর। এই দুটোর কানেকশন যদি ওয়েল থাকে তাহলে ক্লায়েন্টের কি প্রেডিকশন করব আমরা, যে গুড গুড ডেথ হবে। বাট এইখানে যদি থার্ড হাউসের এনিমি থাকে, এখানেও যদি থার্ড হাউসের এনিমি থাকে, আমরা হরপ করে বলতে পারি এই ব্যক্তির মৃত্যু অত্যন্ত খারাপ ভাবে এবং কষ্টদায়ক ভাবে হবে। ক্লিয়ার হলো? ব্যাপারটা ক্লিয়ার হলো? আমি কি বললাম বোঝাতে পারলাম? স্যার একবার একটু আরেকবার বলুন। তৃতীয় হাউস থেকে তার অষ্টম ঘর, তৃতীয় ঘর থেকে তার অষ্টম ঘর মানে আমাদের দশম ঘর হচ্ছে, আর তৃতীয় ঘর থেকে যেটা আমাদের অফিসিয়াল চার্ট অনুযায়ী অষ্টম, আমাদের অফিসিয়াল চার্ট অনুযায়ী অষ্টম ঘর। এই দুটোই যদি আমাদের নেগেটিভ প্ল্যানেট থাকে, মানে থার্ড হাউসের অ্যান্টি প্ল্যানেট থাকে, তাহলে বাস জীবনটা তো সুন্দর গেল, মৃত্যুটা সুন্দর হবে না। বুঝতে পারলাম? কথা বাজে? স্যার একবার রিপিট করুন প্লিজ। কি বললাম? থার্ড হাউস, থার্ড হাউস থেকে আমরা মেনলি প্রেডিকশন কি করছি, কোয়ালিটি ডেট, মানে আমার মৃত্যুটা কিরকম হবে। কারণ কিছু মানুষ আছে তোমাদের কাছে দেখবে চার্ট প্রেডিকশন করতে আসলে তাদের সবসময় একটা আকাঙ্ক্ষিত কোশ্চেন থাকে, স্যার জীবনটা তো কোনোভাবে কাটিয়ে দিলাম, শেষের জীবনটা কেমন হবে। এগুলো খুব সেন্টিমেন্টাল কোশ্চেন, এগুলো খুব সেন্টিমেন্টাল ইস্যু। বাট তোমার কাছে যদি পূর্ণ জ্ঞান না থাকে, তুমি লাল কিতাব শিখেছো কিন্তু তুমি একটা মানুষকে তার ফাইনাল প্রেডিকশন দিতে পারবে না, তুমি তাহলে কিসের অ্যাস্ট্রোলজার? তাহলে আমরা কি দেখবো থার্ড হাউস থেকে, আমরা তখনই সঙ্গে সঙ্গে যে মানুষটা যদি এরকম ধরনের কোশ্চেন আসে, আর যদি কোশ্চেন না আসে আমরা বুঝলেও এই জায়গাটাকে এড়িয়ে যাব। যদি তার কোশ্চেন থাকে যে স্যার আমার জীবনটা তো কোনো মতে কাটিয়ে দিলাম, কিন্তু আমার শেষের জীবনটা বা মৃত্যুটা কেমন হবে, মৃত্যুর রাস্তাটা কেমন থাকবে, ঠিক আছে, তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কি দেখতে হবে, থার্ড হাউসের, আমাদের থার্ড হাউসের লর্ডকে, আমাদের থার্ড হাউসের লর্ড বুধ বা মার্কারি, এখানে কারো গ্রহকে, কারো গ্রহ মঙ্গল বা মার্স। তাহলে আমাকে দেখতে হবে এই দুজনের 8th হাউস এবং 10th হাউস, এই দুজনের ফ্রেন্ড আর এনিমি কে বসে আছে। কারণ আমরা লাভ কিতাবে সিগনিফিকেন্ট হাউসটাকে নিয়েই বেশি কাজ করি। বাড়িওয়ালাকে হাঁটা সাবান কি হাঁটা, বাড়িওয়ালা বাড়ি ভাড়া দিয়ে চলে গেছে, বাস ভাড়াটা এখন বাড়িতে ইউজ করছে, ভাড়াটের বন্ধুরাই ভাড়াটের সাথে ভালো ব্যবহার করবে, ভাড়াটের শত্রু এসে এখানে ভালো ব্যবহার করবে না। তাই আমাদের দেখতে হবে মঙ্গলের বন্ধুরা অষ্টম ঘর আর দশম ঘরে আছে কিনা। যদি মঙ্গলের বন্ধুরা অষ্টম এবং দশম ঘরে থাকে তাহলে বলতে হবে যে স্যার আপনার জীবনটা যত সুন্দর ফুলের মতন ছিল, আপনার মৃত্যুটাও ফুলের মতন হবে। ইজ দিস ক্লিয়ার? ক্লিয়ার? কিন্তু যদি এখানে তাদের নেগেটিভ প্ল্যানেট থাকে তাহলে তাকে তো সেইভাবে ডাইরেক্ট কিছু বলবে না, বলবে স্যার একটু একটু নিজের প্রতি
সবসময় সচেতন থাকবেন, সবসময় একটু ট্রিটমেন্টের মধ্যে থাকবেন। যখনই শরীর খারাপ হবে ডাক্তার বা আপনি যাকেই দেখান বদ্যি তাদের কনসালটেশনে থাকবেন। আশা করছি আপনার ভালোই যাবে। তাহলে তোমার কথার মধ্যেই কিন্তু তুমি একটা বুঝিয়ে দেবে, যে বুদ্ধিমান হয় বুঝে যাবে যে তুমি কি ইঙ্গিত করতে চাইছো। ওকে, স্যার মঙ্গলের বন্ধু তো হচ্ছে 1 2 3। 1 2 3, ঠিক আছে। ওকে, অষ্টম ঘরে যদি 3 থাকে মানে জুপিটার থাকে, দশম ঘরেও যদি অষ্টম ঘর মানে 10th হাউস। থার্ড হাউস 10th হাউস, এটাকে মাথায় রাখতে হবে। এই যে হ্যাঁ। তিনটা দেখাচ্ছি, এই হাউসটাকেও দেখতে হবে, এই হাউসটাকেও দেখতে হবে। আপনারা সোজা ভাষায় বুঝুন, আপনাদের তো কঠিন ভাষায় বুঝতে হবে না। আপনারা ভাবুন দশম ঘর এবং অষ্টম ঘর কি আছে দেখতে হবে। তাহলে ভাবুন এখানে যদি সান থাকে, এখানে যদি মুন থাকে, এখানে যদি জুপিটার থাকে। কালকে একটা লাইন বলেছিলাম মনে আছে, যে আমি বহু চার্ট দেখেছি যাদের অষ্টম ঘরে মুন তাদের খুব অল্প বয়সে মৃত্যু আমি চোখে দেখেছি। মনে আছে কালকে ক্লাস করেছিলাম, বলেছিলাম এই কথাটা মনে আছে? আমার কথাগুলো কিন্তু মাথায় বা দিমাগে বসিয়ে নিতে হবে, কারণ আমি অনেক কিছুই বলবো কথার মাঝখানে, যেগুলো কোনো ভবিষ্যতে এখন পেইড ক্লাস করবেন নোটসে পাবেন না। নোটসে 2 লাইন লেখা থাকলে আমার মুখ থেকে 10 লাইন বেরাবে। আপনাদের কাজ ওই 10 লাইনটাকে নোট করা। সব যদি স্যার গুলিয়ে খাইয়ে দেয় তাহলে আপনারা আছেন কি করতে? তাহলে এই কথাটা মনে রাখবেন, যাদের অষ্টম ঘরে সান মুন জুপিটার থাকবে বা দশম ঘরে সান মুন জুপিটার থাকবে, এইটুকু তাদেরকে বলতেই পারেন জীবনটাও আনন্দের সহিত এসছেন, কাটাচ্ছেন আনন্দের সহিত, চলেও যাবেন একদিন হাসতে হাসতে। তো স্যার থার্ড হাউস থেকে আমি অষ্টম ঘরও দেখবো, দশম ঘরও দেখবো, তাই তো? থার্ড হাউস থেকে মনে রাখলে আপনি, কারণ আপনাদের বুঝতে সমস্যা হলো, আপনারা মাথায় রাখবেন যখনই এই ধরনের কোনো ক্লায়েন্টের কোশ্চেন আসবে, অষ্টম ঘর আর দশম ঘরের প্রেডিকশনটা দেখবেন। অষ্টম ঘর আর দশম ঘরের প্রেডিকশন দেখলে তখন তো ভুলে যাবেন যে অষ্টম ঘর দশম ঘরে দেখতে বলেছিল স্যার, বলে মাথা চুলকাতে আরম্ভ করবেন। তাই তৃতীয় ঘরের বন্ধুরা অষ্টম ঘর এবং দশম ঘরে আছে কিনা এটা দেখতে হবে। আচ্ছা, ওকে, 8 হাউস এন্ড 10th হাউস। আচ্ছা এইখানে একটা কোশ্চেন আছে, যদি রাহু বা কেতু অষ্টম ঘরে চলে আসে 8th হাউস, তাহলে কি হতে পারে? তাহলে এই ব্যক্তি বা এই ব্যক্তিত্বের ডেথ হবে প্রচন্ডই হেট্রিক, ঠিক আছে, এবং আর্লি ডেথের চান্সেস আর হাই, আর্লি ডেথের চান্সেস আর হাই, ঠিক আছে। এবার এখানে একটা কোশ্চেন, ধরুন রাহু বা কেতু আছে। আপনি তো বলেন মুন থাকলে আগে আগে মৃত্যু হবে, তাহলে আমি মুন আমার এটা আমার মুন থাকলে আমি কথাটা বলিনি, বুঝুন কথাটা। আমি দেখেছি 8th হাউসে মুন, এরকম প্রচুর চার্ট দেখেছি যাদের অল্প বয়সে ঝরে যেতে দেখেছি। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করলাম, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রচুর এমন কোনো কথা নেই, সেটা হলো মেন। এবার মুন 8th হাউসে দেখুন না, তাহলে মৃত্যুর অল্প বয়সে মৃত্যু মানে কি? হয়তো একটা কোথাও একটা কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, ছেলেটা মারা গেছে, বা হঠাৎ ছেলেটা হয়তো হার্ট অ্যাটাক করেছে, বা হঠাৎ কোনো রকম কোনো কিছুতে ছেলেটা বা মেয়েটি মারা গেছে, তাহলে এগুলো তো আনন্দের মৃত্যু। আর আজকে কেউ হসপিটালে দিনের পর দিন পচে গলছে, বেডশুল হচ্ছে, এই আজকে হসপিটাল কালকে বাড়ি, কালকে হসপিটাল কালকে বাড়ি, সেই মৃত্যুটা কি কাম্য? আমি অল্প বয়সে মৃত্যুটা কখনোই কাম্য বলছি না, কিন্তু বাট আমি দুটোর মধ্যে জাস্টিফিকেশন বলছি। ওকে, চলুন 4th হাউস, সময় নষ্ট করে লাভ নেই, আরো এগাতে হবে। 4th হাউস, লর্ড হচ্ছে মুন, কারক গ্রহ হচ্ছে মুন। এই ঘরটির স্বামীও যে ভাড়াটেও সে, ঠিক আছে। গেট হেল্প ফ্রম 8th হাউস, তাহলে চতুর্থ ঘর কার থেকে হেল্প পাবে? বস অষ্টম ঘরের থেকে হেল্প পাবে। চতুর্থ ঘর কার থেকে হেল্প পাবে? অষ্টম ঘরের থেকে হেল্প পাবে। এই ঘর থেকে আমরা কি প্রেডিকশন করব? হ্যাপিনেস, প্রসপারিটিস, মাদার, অ্যাসেট, ভেহিকেল, পিপল অফ লাভ, ফ্রেন্ডশিপ, হার্ট অ্যান্ড ইন-লস। কিন্তু আমরা মেইন প্রেডিকশনটা কি করব? প্রসপারিটিস, মাদার, অ্যাসেট অ্যান্ড ভেহিকেল। তাহলে যখনই বাড়ি গাড়ি সম্পত্তি
কোশ্চেন আসবে, আমরা ফোর্থ হাউসকে দেখব। ওকে, এবং এই ঘরে যদি কোনো নেগেটিভ প্ল্যানেট থাকে, তাহলে কোনো মহিলার চার্টে, তাহলে সেই মহিলার মিসক্যারেজের চান্সেস আর হাইলি, ঠিক আছে, মিসক্যারেজের চান্সেস আর হাইলি। যদি আপনাদের মধ্যে কোনো রিলেটিভ বা কারো মিসক্যারেজ রিলেটেড সমস্যা শুনে থাকেন বা জেনে থাকেন, আজকের পরে আস্তে করে তার টাইম অফ বার্থ, ডেট অফ বার্থটা নিয়ে দেখুন আমার কথাটা মেলে কিনা। আরেকটা পয়েন্ট লিখুন, যদি মঙ্গল আর রাহু, যদি মঙ্গল আর রাহু এই ঘরে থাকে, তাহলে এই ঘরটা খারাপ হবে, কিন্তু আপনাকে ধন সম্পত্তি ঐশ্বর্য সুখ দিয়ে যাবে, কিন্তু আপনার মাটাকে শেষ করে দিয়ে যাবে। বুঝতে পারলাম? ঘরের মালিককে শেষ করে দিয়ে গেল, কিন্তু আপনার লাইফে আরো কিছু এগিয়ে দিয়ে গেল। ওকে, অথবা মা থাকবে না পোস্ট, কোশ্চেনটা একেবারেই বলা যাবে না, কারণ এখানে অনেক কিছু বিয়োগ দেখতে হয়। সেক্ষেত্রে আমরা এইটুকু বলতে পারি, মা 100% বেড রিলেটেড প্রবলেমে থাকবে, এটা অসুস্থ হবে পুরোপুরি। সবাই লিখছেন তো? আজকে কিন্তু ক্লাসে রেকর্ডিং করা যাবে না। ফিফথ হাউস, ফিফথ হাউস লর্ড হচ্ছে সান, কারক গ্রহ বা সিগনিফিকেন্ট প্ল্যানেট হচ্ছে জুপিটার। গেট হেল্প ফ্রম নাইন্থ হাউস, এই ঘরটি কোন ঘর থেকে হেল্প পায়? নবম ঘর থেকে হেল্প পায়, ঠিক আছে। এই হাউস থেকে আমরা মেনলি কি প্রেডিকশন করি? গ্রোথ, সাডেন ইনকাম বা সাডেন গেইন, হিডেন ধন সম্পত্তি, এডুকেশন, চাইল্ড, ভালোবাসা বা লাভস, স্টমাক বা পেট, প্রেগনেন্সি, ব্রিথিং, ব্রিথিং এই কথা বলছি যে ব্রিথিং, ফাদার ইন লাইফ, ঠিক আছে, ফাদার লাইফ লাইনের জিনিসটাকেও আমরা এখান থেকে প্রেডিকশন করি। হাজবেন্ড, মহিলাদের ক্ষেত্রে পঞ্চম ঘর থেকে দেখা হয় হাজবেন্ড কেমন হবে, ঠিক আছে। ওকে, এবং ননদকে দেখা হয়, ননদ, ঠিক আছে, লিখে রাখুন ননদ। এবং এক্সাম, পড়াশোনা কিরকম হবে সেটাও এই ঘর থেকে দেখা হয়। কিন্তু আমরা মেনলি প্রেডিকশন কি করব? আমরা মেনলি প্রেডিকশন করব এডুকেশন, স্টমাক, এই দুটোই আমরা মেনলি প্রেডিকশন করব এই হাউস থেকে। ওকে, এবার লিখুন পয়েন্ট টু বি নোটেড। বলবো? সান অ্যান্ড জুপিটার যদি ফিফথ হাউসে থাকে, তাহলে তো অবশ্যই এটা গুড এবং গুড যোগ, ঠিক আছে, এবং এখান থেকে ফিফথ হাউস গুড রেজাল্ট দেবে। কিন্তু এই গুড রেজাল্ট দেওয়ার সময় এখানে যে কোনো একটি প্ল্যানেট ফিফথ হাউসে খারাপ হয়ে যাবে। তার মানে স্যার, কোশ্চেন আসা উচিত আপনাদের থেকে, তার মানে স্যার সান এবং জুপিটার যদি পঞ্চম ঘরে বসে, পঞ্চম ঘরে বসে তো পঞ্চম ঘরের কারকত্বটাকে ভালো করে দিল, কিন্তু আইদার আপনার বাবা অথবা আপনার এডুকেশন বা আপনার গুরু খারাপ হবে। আইদার ছেলে হবে লম্পট, অথবা বাবার স্নেহ ভালোবাসা থেকে সেই ছেলে হবে বঞ্চিত বা সেই মেয়ে হবে বঞ্চিত। দেখবেন মাঝে মাঝে শোনা যায় বা সিনেমাও দেখবেন, এগুলো দেখা যায় যে ভদ্র বাপের ঘরে একটা কুলাঙ্গার ছেলে কি করে হয়, তাই না? বাবা রক্তে কোনোদিনও কুলাঙ্গার ছিল না, তাহলে হঠাৎ তার বংশে একটা কুলাঙ্গার জন্মালো, কি করে জন্মালো? স্যার একটা কোয়েশ্চেন করব এই প্রসঙ্গে। হ্যাঁ বলুন।
স্যার এই যে রিসেন্ট যে আমাদের আরজি করের ঘটনাটা ঘটেছে, এইটাকে হুম। কি স্যার উদাহরণ বলতে পারি যে একদিক থেকে ম্যাডামের দেখুন পলিটিক্সে অনেকটাই উন্নত হয়ে গেলেন, কিন্তু একদিক থেকে সন্তান হারালেন। ফিফথ ভেরি হাউস। গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। ওনার ডেট অফ বার্থ যদি পান তাহলে দেখতেই পারবেন। ভেরি গুড জাস্টিফিকেশন। না, ডেট অফ বার্থ না স্যার, আমি ফিফথ হাউসের অ্যাসপেক্টে বিচার করলাম যে সন্তান চলে গেল কিন্তু পলিটিক্সটা দিয়ে গেল, এক নম্বর হয়ে গেল, মানে একটা চলে গেল একটা দিয়ে গেল। ঠিক দারুণ আছে। কোশ্চেন। আচ্ছা, নেক্সট পয়েন্টটা লিখুন। যদি যদি ফিফথ হাউসে রাহু বা শনি রাহু বা শনি থাকে কারো, যদি কারো যদি কারো রাহু বা শনি ফিফথ হাউসে থাকে, ঠিক আছে, ঠিক আছে, আর আর স্যার আমারই এই, আছে তো। আচ্ছা আচ্ছা রাহু বা শনি আছে এইট এইট হাউসে, যদি যদি কেতু থাকে, ঠিক আছে, বাট এটা কখনোই কুণ্ডলিতে হবে না, কারণ ফিফথ হাউসে রাহু থাকলে এইট হাউসে কেতু কখনোই থাকতে পারবে না, কেতু থাকবে 11th হাউসে 11th আছে। house। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। এইখানে কেন বলছি এই কথাটা, যে রাহু আর শনি ফিফথ হাউসেই বসতে হবে, অথবা কেতুকে এইট হাউসে বসতে হবে। ইজ দিস ক্লিয়ার? রাহু আর শনিকে ফিফথ হাউসে বসতে হবে, অথবা কেতুকে গিয়ে এইট হাউসে বসতে হবে, তাহলেই এই অ্যাসপেক্টটা কার্যকর হবে। ঠিক আছে, ঠিক আছে। আর যদি আর যদি টুয়েলভ হাউসে জুপিটার থাকে অ্যান্ড 11th হাউসে ভেনাস থাকে, এই চারটে সিগনিফিকেন্টের মধ্যে যদি একটা কম্বাইন্ড মেলে, কি বললাম, পাঁচে শনি বা রাহু, আটে কেতু, এক বারোতে বৃহস্পতি, 11তে শুক্র, এই যদি কম্বাইন্ড কারো চার্টে থাকে, এর মধ্যে একটা কম্বাইন্ড থাকে, ঠিক আছে, ওকে, তাহলে তার ওয়াইফের মধ্যে কিছু সমস্যা দেখা দেবে। কি দেখা দেবে? তার ওয়াইফের মধ্যে রোগ ব্যাধি, এই রিলেটেড প্রবলেম দেখা দেবে, এবং তার বাচ্চাদের উপরও সেই এফেক্টটা আসবে। ঠিক আছে, বোঝা গেল না বুঝতে পারলেন না? বোঝা গেল? আমার জুপিটার 12th হাউসে নেই, 11th হাউসে আছে। জুপিটার আর কেতু। আপনি তো বলেই দিলেন আপনার পঞ্চম ঘরে কি একটা আছে বললেন? একদম শনি আর রাহু দুটোই আছে। দুটোই আছে, তাহলে তো হয়ে গেল তো। আমি তো চারটে অ্যাসপেক্ট দিয়েছি, চারটে অ্যাসপেক্টের মধ্যে একটা ম্যাচ করতে হবে। স্যার বলবো? পঞ্চম ঘরে শনি রাহু, আইদার অষ্টম ঘরে কেতু, আইদার 11th হাউসে ভেনাস, আইদার 12th হাউসে জুপিটার। জুপিটার। If any combination is going, then the aspect is wrong. স্যার আমার পঞ্চমে রাহু, একটু রিমেডিটা বলবেন? পঞ্চমের রেমেডি যখন পাঠ যাবো আমরা অবশ্যই বলবো। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে? স্যার এই চারটি কম্বিনেশনের মধ্যে যে কোনো একটা থাকলেই হবে, তাই তো? একটা থাকলেই এই জিনিসটা দেখা যাবে। আচ্ছা, আপনি বিয়ে করেছেন? আপনি বিয়ে করেছেন? হ্যাঁ, হ্যাঁ করেছি। ওয়াইফ কেমন আছে? কেতু ভালো না। ভালো নেই? তাহলে এই তো লাইভ উদাহরণ, লাইভ উদাহরণ, লাইভ উদাহরণ এখানে দাঁড়িয়ে রয়েছে। তাহলে দেখুন, না আমি ওনাকে চিনি, না উনি আমাকে চেনে, না উনি জিনিসটা জেনেছেন, না আমি জিনিসটা জানতাম। তাহলে দেখুন এখানে দাঁড়িয়ে এখানে উদাহরণ এখানেই পেয়ে গেলেন। স্যার এটা কি এগেনস্ট হতে পারে, মানে ওয়াইফের ক্ষেত্রে যদি হয় তাহলে হাজবেন্ড অসুস্থ হয়ে যেতে পারে? হ্যাঁ, হাজবেন্ড 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 একটু রোগা বা একটু আনহেলদি টাইপের হবে। স্পাউস বলছে তো, ব্যাপারটা বুঝুন, স্পাউস বলছে তো। একদম, মানে সেম থিং হ্যাপেন্স টু মাই মম এন্ড ড্যাড। একদম, তাহলে দেখতে পাচ্ছেন, দেখুন তিনখানা স্টোরি এখানে ম্যাচ হয়ে গেল, একটা সিগনিফিকেন্ট তিনখানা স্টোরি ম্যাচ। এবং আপনি আগের যে পয়েন্টটা বললেন সেই পয়েন্টটা হয়েছে, অ্যাকচুয়ালি আমার ড্যাড ইজ নো মোর। আমার ড্যাড এক্সপায়ার করে গেছে, তার পার্কিনসন ছিল, বহু বছর ধরে ভুগেছেন, মানে যেই পয়েন্টটা আপনি বললেন যে ওই ফোর্থ হাউসের ওই সঙ্গে কানেকশনটা, যে রোগে ভুগে ব্যাপারটা, সেটাও ইট উইল বি কানেক্টেড। আমি আমার ড্যাডের চারটাও হাত পাটের সামনে রেখে দিয়েছি আমি। যে লাল কিতাব মানে প্রেডিক্টেড, মানে লাল কিতাব মানে চোখের সামনে আপনার আপনার মানে ভবিষ্যৎ ভূত, মানে যাকে বলা হয় একদম ভূত ভবিষ্যৎ, আর কি বলে যেন বাংলায়, ওই তিনটেকেই একদম সামনে রেখে দেবে। ঠিক আছে,
হ্যাঁ, মানে এতটাই predictable। বর্তমান, সরি, হ্যাঁ, আসলটাই বলিনি। হ্যাঁ, এই তিনটেকে আপনার তিনটেই বর্তমানটা অ্যাকচুয়ালি আমাদের অ্যাস্ট্রোলজিতে বর্তমানে কোনো ভ্যালু নেই, ভূত আর ভবিষ্যতেরই ভ্যালু আছে। তাই এই তিনটেকেই আপনার চোখের স্যার সামনে। বর্তমান আছে বলে তো বুধ আর ভবিষ্যৎটা পাচ্ছি স্যার। আমি ক্ষমা চাইছি, আমি কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না। অ্যাস্ট্রোলজারের কাছে বর্তমান জানার জন্য আসে না, ভবিষ্যৎ জানার জন্য আসে। ঠিক আছে। বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে বললেন? হ্যাঁ, কি বলেন? বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে বললেন? মানে ওয়াইফের হ্যাঁ, এই ক্যারি ফরওয়ার্ডটা তার বাচ্চাদের মধ্যেও দেখা যাবে, এই ক্যারি ফরওয়ার্ডটা তার চিলড্রেনদের মধ্যেও দেখা যাবে। ঠিক আছে, ওকে, চলুন। সেম থিং, সেম আমার ক্ষেত্রেও স্যার সেম জিনিস, মানে ওই বাবার ওই জিনিসটাই আমার মধ্যেও আসছে। আস্তে আস্তে আসছে। দেখুন, আপনি আসছে। এত এত বড় একজন যোগা মেডিটেশনের লোক, মানে আপনাদের হেলথ তো আরো বেশি কনসাস এবং ভালো থাকা উচিত। তার মানে সেই জায়গাটা, তার মানে বুঝতে পারছেন, সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে চার্ট, কর্মা। একদম। কর্মা, পাস্ট লাইফের কর্মা কেউ আমরা খণ্ডাতে পারবো না। পাস্ট লাইফ কর্মা, আমি এই জীবনে যত ভালো করি, আগের জীবনের মাইনাসটাকে আমাকে শোধ করতেই হবে দাদা। তার জন্যই অ্যাস্ট্রোলজিকে জানতে হবে, বুঝতে হবে, এবং সঠিক পথে যদি এগাতে পারেন, আপনার জীবনটা দেখবেন আস্তে 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 আমার 15 বছরের সরকারের থেকে আস্তে আস্তে মসৃণ ভাবে এগাবে। অ্যাকচুয়ালি আমি জব সুইচ করে এই যোগাতে এসেছি এই প্রবলেমের জন্যই। আমার একটা নার্ভের প্রবলেম হয়ে গিয়েছিল, কারণ আমি আইটি সেক্টরে কাজ করতাম, আইটি সেক্টর ছেড়ে দিয়ে আমি এখানেতে রিজয়েন করেছি, মানে রীতিমতো ধাক্কা খেয়ে। তারপরে তো এখন স্টেবল পেয়েছি কিছুটা। ভেরি গুড, ভেরি গুড, আরো হবে। তাহলে কম্পিউটারে হাত কাঁপতো রীতিমতো। ইউনিভার্স চাইছে বলে আপনি আসছেন, ওনার ইচ্ছা ছাড়া একটা পাতা নড়ে না, শ্রীকৃষ্ণ বলেছেন। এই কথাটা আমি হারে হারে প্রমাণ পাই এবং হারে হারে মানি। আপনারা একদম জানেন same to me। না, কিছু স্টুডেন্ট জানে যে আমার লাস্ট দুদিন ধরে আমি কি পরিমাণ শারীরিকভাবে অসুস্থ, আপনারা কল্পনা করতে পারবেন না। ঠিক আছে, তার মধ্যে এখানে দাঁড়িয়ে আমি যে ক্লাস দিচ্ছি, আপনারা হয়তো বুঝতেও পারেনি। কিছু স্টুডেন্ট যারা জানে তারা আমাকে পার্সোনালি মেসেজ করে যে স্যার আপনাকে ক্লাস দিচ্ছেন, সত্যি দেখে বুঝতে পারছিলাম যে আপনি খুব অসুস্থ। মানে আমি লাস্ট দুদিন ধরে কি পরিমাণ অসুস্থ, মানে আমি বলে কল্পনা করতে পারবো না। কিন্তু আমার কাছে এটাই ডেডিকেশন। আমি যখন কমিটমেন্ট করেছি, আমার এই কমিটমেন্টটা আপনাদের জন্য রাখতে হবে। চলুন, 6 হাউসের লর্ড হচ্ছে বুধ, আর কারক গ্রহ হচ্ছে কেতু। হ্যাঁ, অর্পিতাদি কিছু বলবেন? আপনি হাত তুলেছেন। হ্যাঁ স্যার, বলছি 5th হাউসে স্যার একটা যে কম্বিনেশন বললেন, যে শনি রাহু, তো এইটা থাকলে কি মানে হাজবেন্ড খুব রোগা পাতলা বা লম্বা এরকম হয়? এই রোগা পাতলা কথাটা আমি বলছি না, রুগ্ন 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 আচ্ছা রুগ্ন। এবং এই জিনিসটা ক্যারি ফরওয়ার্ড হবে আপনার সন্তানদের মধ্যে। আচ্ছা। আর স্যার হাইট? না না, হাইট নিয়ে কিছু আলোচনা করছি না দাদা, দিদি। আচ্ছা, থ্যাংক ইউ। হাইটের আলোচনা অ্যাস্ট্রোলজিতে খুব একটা স্পেসিফিকেশন করা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার এই রুগ্নটা ছিল ধরা ওর হবে জন্য। কি রুগ্নটা কি ধরা হবে স্যার ওই মানে অপুষ্টিজনিত কারণ, মানে এই ধরনের কিছু অসুস্থতাকে ধরা হবে? আমি নিউট্রিশনের ছাত্র নই, শিক্ষকও নই। এই অপুষ্টি না কি পুষ্টি আমি জানি না, আমি শুধু একটাই জানি, অষ্টপুষ্টি। ঠিক আছে। না স্যার, আমার নেই, ওই একজন পরিচিত রয়েছে তো ওই জন্য জিজ্ঞাসা করলাম। থ্যাংক ইউ স্যার, আমার 5th হাউস খালি। আমার শুধু একটাই নলেজ, অষ্টপুষ্টিতে, আর কোনো পুষ্টি আমার জানা নেই। ঠিক আছে, চলুন। 6th হাউসের লর্ড হচ্ছে বুধ, আর কারক গ্রহ হচ্ছে কেতু। 6th হাউস হেলথ ফ্রম 10th হাউস। এই 6th হাউস থেকে আমরা কি দেখি? রোগ, ঋণ, শত্রু, ডিজিজ, কোর্ট কেসেস। ঠিক আছে। আঙ্কেল, আঙ্কেল মিন্স মায়ের ভাই, লিখে নেবেন ব্যাকেটে। স্টমাক, ফাদার্স লাক, চিলড্রেন ওয়েলথ। ঠিক আছে। একটা জিনিস শিখিয়ে দিই, 6th হাউসে কারো যদি মুন থাকে, ভেনাস থাকে, ঠিক আছে, সেই মানুষটা তো হয়ে গেল মোটামুটি, ভেবে নিন শারীরিকভাবে হয়তো হরে কৃষ্ণ হরে রাম মানে চলতেই থাকবে তার লাইফে। ঠিক আছে। এবং মা আর বউয়ের মধ্যে একটা অশান্তি থাকবে। কিন্তু তার যারা সন্তান হবে, দে আর ভেরি স্টাবলিশড, দে আর ভেরি স্টাবলিশড। ঠিক আছে।
এর জন্য কি বলি আমরা 6 হাউসে মুন আর ভেনাস থাকলে পার্টিসিপেশন করে নিন, দুজনকে আলাদাভাবে রেখে দিন, আলাদা জায়গায় রেখে দিন। ওকে যদি মনে আছে ওই ইসের ছিল, অভিষেকের ছিল এই চারটা। অভিষেক দার ছিল, হ্যাঁ হ্যাঁ, মুন ভেনাস একসঙ্গে। অভিষেক কেন স্যার, অমিত হালদারও তো তাই, ওকে মার্কেট থেকে ডিচার্জ করতে বলেছিলেন, মনে আছে? হ্যাঁ, হ্যাঁ। আর একজনও আছে আপনার এখানে, তারও আছে। চলুন কি স্যার আপনারই মুন ভেনাস? চলুন, মেন পয়েন্ট হচ্ছে রোগঋণ শত্রু। তাহলে মেন পয়েন্ট হচ্ছে রোগঋণ শত্রু। এই হাউস থেকে আমরা মেন প্রেডিকশন করবো রোগঋণ শত্রু, ঠিক আছে? কারণ আমি না সত্যি কথা বলতে খুব পছন্দ করি, আমার কাছে কিছু লুকোচুরি নেই। না স্যার, এটা দেখুন আপনি তো কাউকে বঞ্চিত করছেন না, এটা শুধু একটা সাইন্টিফিক ওয়েতে জিনিসটা একটু ঘুরিয়ে দিচ্ছেন। পয়েন্ট টু বি লার্ন, এখান থেকে আমরা মেন কি শিখতে পারি? সাধারণত আমরা বলে থাকি 6th হাউস যদি ফাঁকা থাকে তাহলে খুব ভালো, 6th হাউস যদি ফাঁকা থাকে তাহলে খুব ভালো, ঠিক আছে? হ্যাঁ, আর ডিউরেশন এই হাউসের যে কোনো প্ল্যানেট যদি 8 হাউসের কোনো প্ল্যানেট অথবা 6th হাউসের কোনো প্ল্যানেট বসে তাহলেই একমাত্র ভালো, আদারওয়াইজ অল আর ব্যাড। মানে 6/8 যদি কোনো কানেকশন তৈরি করে তাহলে হচ্ছে ভালো। না, ভুল বুঝলেন। তাহলে 6-এর ভাই বা 8-এর ভাই যদি থাকে তাহলেই ভালো, আদারওয়াইজ কেউ ভালো না। না 6 হাউসে 8 হাউসের প্ল্যানে যদি 6 হাউসে এসে বসে, মানে হাউস এক্সচেঞ্জ করলে একমাত্র যে 6-এরটা 8-এ, 8-এরটা 6-এ। না না না, আবার ভুল বলছেন, বেশি শিখে। চেঞ্জ না, ও 8-এর ঘরে যেসব প্ল্যানেট গুলো মানে যে প্ল্যানেট থাকে সেটা যখন 6 হাউসে এসে বসবে, আচ্ছা যদি বসে। চলুন আরেকটা ঘর পড়িয়ে দিই আজকে। হ্যাঁ, মানে 6-এর ঘরে কেতু আছে, ও যদি 8-এ গিয়ে বসে। না না, কথা হচ্ছে 8-এর ঘরে যদি 6 ঘরে আছে। হ্যাঁ, কথা হচ্ছে 6-এর ঘরের 8-এর ঘরের গিয়ে বসলো হবে কি করে? 6-এর ঘরের প্ল্যানেট 6-এর ঘরে অথবা 8-এর ঘরের প্ল্যানেট যদি 6-এর ঘরে বসে তাহলেই একমাত্র ভালো, আইদার ব্ল্যাঙ্ক। তবে আমি দেখেছি, তার মানে মার্স স্যাটার্ন ওরা। হ্যাঁ, আমি বিগত চার্ট দেখেছি প্রায় আমার লাইফে 5 to 10% পার্সনের চার্টে 6th হাউস ফাঁকা। এখানে কেউ আছে বলতে পারবে 6th হাউস ফাঁকা আছে? হয়ে যাক। স্যার আমার ফাঁকা। আমার ফাঁকা আছে। কজন আছে? আমাদের নেই, ফাঁকা নেই। যাদের হাত তুলুন। অ্যাস্ট্রোলজিতে এসছেন 6th হাউস ফাঁকা, অস্বাভাবিক ব্যাপার হয়ে যায়। 6th হাউস ফাঁকা, সৌমি, শঙ্কর বাবু, প্রিয়া, মানসিরি। হ্যাঁ, মোহনবাবুরও ফাঁকা। 6th হাউস ফাঁকা, ভেরি গুড। আমার 4-5 জনের। 3-4 জন, মানে ওভারঅল 20। গ্রহ থাকে স্যার, কারণ এটা দীর্ঘদিন অ্যানালাইসিস থেকে দেখা গেছে 6th হাউসের কানেকশন একটু অফ করে নিন মাইক। 6th হাউসের কানেকশন আপনাকে অ্যাস্ট্রোলজি বা স্পিরিচুয়াল আনতে বাধ্য করে, 8th হাউসও বাধ্য করে, 6th হাউসও বাধ্য করে। যদি শুক্র থাকে তাহলে কি হবে? হ্যাঁ, যদি শুক্র বসে থাকে ওখানে, ওই যে একটু আগে বললাম, বউ হবে, একদম একদম ডিজে বউ হবে। ঝিনালালা। স্যার 6th হাউসে যদি তোমার অনেকগুলো গ্রহ থাকে, হ্যাঁ, আরে বাবা, এইবার শুরু হলো। কতগুলো কে বলছে এটা? কতগুলো দিদি? শনি, কেতু, মঙ্গল আর রাহু রেট্রোগেট। রাহু আর কেতু কি করে একসাথে হলো? না না, শনি কেতু, শনি দৃষ্টি, কেতু দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি। আমি দৃষ্টি বলছি না, আমি এখনো অত শিক্ষিত হইনি। আমি জানতে চাইছি 6th হাউসে কে বসে আছে। শুধু দৃষ্টি আছে এদের 3 জনের, শনি, কেতু, মঙ্গল আর রাহু রেট্রোগেট, আর কিছু নেই। না না, 6 হাউসে কে আছে আপনার সেটা জানতে চাইছি স্যার। না কিছু নেই। হ্যাঁ, তাহলে ভালো, স্যার তাহলে ভালো। আমার যেমন কেউ নেই 6 হাউসে স্যার, কিন্তু তবুও লাইফটা ঝিনালালা। মাইক অফ করুন, মাইক অফ করুন। আমার মাইক অফ।
আপনার মাইক অফ, আপনি কথা বলছেন, এটা লেভেল অফ মানে কনফিডেন্স। সেভেন্থ হাউস, হ্যাঁ আজকে এই সেভেন্থ হাউসটা একটু পড়িয়ে দিই, অনেকের খুব আকাঙ্ক্ষিত, এটা একটা স্বপ্ন, মানে অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত নারীর সব থেকে প্রিয়, বিয়ের প্রেডিকশন। হ্যাঁ প্রিয় প্রেডিকশন, তাই সেভেন্থ হাউসটাকে পড়িয়ে দিচ্ছি। হ্যাঁ প্রিয় না স্যার, বললাম বিয়ের প্রেডিকশন করব। ঠিক আছে, এটা আছে যারা বিয়ে করেনি, দিল্লি যারা যারা খায়নি তাদের জন্য খুব আকাঙ্ক্ষিত প্রেডিকশন। এই লর্ড হচ্ছে শুক্র, কারক গ্রহ হচ্ছে শুক্র এবং বুধ, ঠিক আছে, এবং গেট হেল্প ফ্রম 11th হাউস, এই সপ্তম ঘর সাহায্য পায় 11তম ঘর থেকে। এই হাউস থেকে আমরা কি প্রেডিকশন করি? পার্টনারশিপ, লাইফ পার্টনারশিপ, ঠিক আছে, স্পাম কাউন্ট, এটা ছেলেদের জন্য, ছেলেদের বীর্যর কাউন্টিং, যে আপনার ছেলেদের জন্য বলছি, মেয়েদের জন্য নয়, আপনার বীর্যতে কত পাওয়ারফুল বা কতটা স্ট্রং এই হাউস থেকে কানেক্টেড হবে। এখানে একটা কোশ্চেন বলে দিই, যদি এই হাউসে কোনো মেল ক্যারেক্টার প্ল্যানেট থাকে তাহলে আপনার বীর্য হবে স্ট্রং। যদি এই হাউসে কোনো ফিমেল ক্যারেক্টার প্ল্যানেট থাকে তাহলে আপনার বীর্য হবে মিডিয়াম ক্যারেক্টার। যদি আপনার এই হাউসে কোনো কি বলে যেন ইনফার্টিলাইট প্ল্যানেট থাকে তাহলে সেক্ষেত্রে আপনার প্রবলেম আছে। কার ফোন বাজছে? ও আমারই ফোন বাজছে, হচ্ছে তো। দিদি আমি ওই অসুস্থতা, হ্যাঁ স্যারকে আমি জানিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা আমি আমি আচ্ছা ঠিক আছে, আমি 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 আপনাকে কালকে সকালে হোয়াটসঅ্যাপ করব। ওই জন্য যেহেতু আমি দেখিনি, হ্যাঁ হ্যাঁ প্রচন্ড খারাপ শুয়ে আছে বাড়িতে। আচ্ছা মানুষীদি, বাবার ভাই কাকাটা থার্ড হাউস বলেছিলেন না? আমি কত পরে এসে জয়েন করলাম, বললাম তো কখন? আরে আজকে না, এটা কালকে বলেছিলেন। ও বাস শ্রীদি একটু বলুন না যে এটা কি বলেছিলেন। থার্ড হাউসটা ঠিক আমার লেখা হয়নি কালকে। এই শ্রী বলো, তুমি কি জানতে চাইছো দিদি? আমি জানতে কি চাইছি বলবো মানুষটি? থার্ড হাউস, দিদি থার্ড হাউসটা যদি লিখে থাকেন আমাকে একটু বলুন না যে কি প্রেডিকশন করব। এই স্যার থার্ড হাউস, রেকর্ডিং করছে না? মানুষটি স্যার রেকর্ডিং করেছেন? এই থার্ড হাউস বলছি, সরি থার্ড হাউস না, সেকেন্ড হাউস, সরি থার্ড হাউস তো আজকেই বললেন, সেকেন্ড হাউস কালকে যেটা লাস্টে স্যার বলেছিলেন। দেখি কোথায় লিখেছি, আমি খুঁজে বেড়াই। সরি আমারই ভুল হ্যাঁ এই হয়েছে। যে সেকেন্ড হাউস, লর্ড জুপিটার হেল্প পাবে 6th হাউস থেকে, ধন হ্যাঁ। সম্পত্তি আর পরিবার থেকে পরিবার হবে তার। এছাড়া কি আছে? আচ্ছা আর কি আছে? শুরু করছি। বলছি পরে বলবো। সেভেন্থ হাউসে আমরা আরেকটা জিনিসও প্রেডিকশন করি, লাঞ্চ বা বাসনা, লাশ বা বাসনা, জীবনের বাসনা কামনা, এই হাউস থেকে আমরা প্রেডিকশন করি। ভাইজি ভাইপো এই হাউস থেকে প্রেডিকশন হয়, ঠিক আছে। এবং সেক্সুয়াল ডিজিজ, কি ধরনের সেক্সুয়াল ডিজিজ আপনার লাইফে আসতে পারে এই হাউস থেকে আমরা প্রেডিকশন করি, ঠিক আছে। স্যার একটা কোশ্চেন করব, যদি বলুন। আপনার সেভেন্থ হাউসে যদি আপনার শুক্র আর বুধ থাকে, মানে বুধটা তো আপনার নপুংসক ধরছি আমরা, বা নপুংসক, সেই হিসেবেই কি আপনার ছেলেদের বা স্পামটা প্রবলেম হবে, তাই তো? হ্যাঁ অবশ্যই ম্যালেফিক প্ল্যানেট, কারণ শুক্র আর বুধকে আমরা দুটোই এই ঘরের কারকত্ব, বাট এই ঘরের কারকত্বটা একটা মহিলার জন্য, চার্টের জন্য অনেক ভালো, বাট এটা যদি পুরুষের চার্ট অনুযায়ী দেখেন তার স্পাম রিলেটেড প্রবলেম হবে, বাট তার আফটার ম্যারেজ তার লাক সাইন করবে, আফটার ম্যারেজ লাক সাইন করবে, বউ পাশের বাড়ি যাবে, ঠিক আছে। হ্যাঁ স্যার, আপনি দ্বিতীয় বিবাহটা বললেন কি করে? তাহলে একটা মানুষের দ্বিতীয় বিবাহ হবে, সেটাই বা এখান থেকে বললেন কি করে? দ্বিতীয় বিবাহ দেখতে গেলে আমাদের অনেক রকম ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশন অনুযায়ী বলেছি, এবং এই আপনি যে চারটা বলেছিলেন সেই চারটায় সেটা ছিল। আর এই আমার ছেলের চারটা নিয়ে বলছি। সেভেন্থ হাউসে শুক্র আর বুধ যখনই থাকবে এদের মধ্যে সেক্সুয়াল ডিসঅর্ডার থাকবে, এবং বিবাহিত জীবন তো বিয়ে তো হবেই, এবং বিয়ে খুব
গ্রেটার দ্যান ফ্যামিলিতে হবে এবং এর মিসেস এর প্রতি আনস্যাটিসফাইড হয়ে অন্য পুরুষের সাথে সঙ্গ তৈরি করবে। এটা একদম মানে কোর্ট পেপারে লিখিত গ্যারান্টেড, এটা 100% কোর্ট পেপারে লিখিত গ্যারান্টেড। হ্যাঁ এটা যদি ফিমেল হয় তাহলে কি অপোজিট বিষয়? ফিমেল, ভেরি গুড কোয়েশ্চেন। ফিমেল হলে তার পুরুষের মধ্যে একটু চুকচুকানি ব্যাপার থাকবে। পুরুষরা তো ধোয়া তুলসী পাতা, কোনো দোষ হয় না, এই জন্য সোজা ভাষায় বললাম চুকচুকানি। না শরীর মেয়েদের শরীর খারাপ হবে, আপনি সেই কথাটাই বুঝতে পারবেন না। আচ্ছা বলছি সপ্তম হাউসে সপ্তমপতি স্যাটার্ন আর রবি একসঙ্গে থাকলে কি হবে? লগ্নপতি রবি এবং সপ্তমপতি স্যাটার্ন। লগ্নপতি রবি মানে তাহলে দেখুন এখানে একদম এটা এখন প্রেডিকশনের বিষয় না, তাও আমি বলে দিচ্ছি। সূর্য সবসময় নিজের থেকে সামনের ঘরকে বেশি দেখে, এটা হচ্ছে সূর্যের প্রথম কাজ। ঠিক আছে, সূর্য যে ঘরেই বসে ও তার একদম সমসপ্তম ঘরটাকে সব থেকে বেশি পাওয়ার দেয়। তাহলে অটোমেটিক্যালি 7th হাউসে সূর্য বসা মানে সান বসা মানে এ ফার্স্ট হাউসকে অটোমেটিক্যালি পাওয়ার দিচ্ছে। ঠিক আছে, এবং 7th হাউসে স্যাটার্ন ইজ ভেনাসের ফ্রেন্ড। ম্যারিড লাইফ একটু ডিলে হবে, বাট সূর্য এখানে আছে, বউ, এটা যদি ছেলের চার্ট হয় তার বউ একদম ডেসপারেট হবে এবং ভয়েস অফ সাউন্ড অফ ভয়েস মোটামুটি আমাদের ওই মাঝে মাঝে বলে না যে পরীক্ষা আছে সামনে 90 ডেসিমেলের কমে মাইক চালাবেন, সেই ডেসিবেলটাকে ক্রস করে যাবে। ঠিক আছে, এই রিলেটেড প্রবলেম গুলো থাকবে, তবে ম্যারিটাল লাইফ স্টেবল থাকবে। ঠিক আছে, আচ্ছা চলুন এইখানে আজকে তোমাগুলো শেষ করলাম। মেন হাউসগুলো আমরা পরে যখন আমরা পেইড ক্লাস করব তখন আমরা আস্তে আস্তে এগুলো শিখবো। আমাদের পেইড ক্লাস কিন্তু শুরু হবে 3rd of আগস্ট থেকে, মানে সোমবার থেকে আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে একদম জোরদার। আচ্ছা আজকে আর কি পড়াবো বলুন তো আপনাদেরকে, চিন্তা করছি। আচ্ছা চলুন কিছু ট্রিক শেখাই। হ্যাঁ, প্রেডিকশনের ট্রিক। ঠিক আছে, লিখুন, এগুলো লিখতে হবে, খুব দামি জিনিস। আমরা লিখুন, লিখছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ ঠিক আছে। আমাদের 6th হাউস থেকে আমরা প্রেডিকশন করবো, এগুলো নোট করে রাখুন, এগুলো আপনাদের ইসেতে লাগবে, যখন প্রেডিকশন করবেন ক্লায়েন্টকে নিয়ে বসবেন তখন কাজে লাগবে। আমরা 6th হাউসের প্রেডিকশন থেকে আমরা সবসময় রোগ ডিজিজ এইগুলোর প্রেডিকশন করব। সেকেন্ড পয়েন্ট, ওয়েলথ বা ধন সম্পত্তির প্রেডিকশন 2nd হাউস থেকে করব। অ্যাসেট অ্যান্ড ভেহিকলের প্রেডিকশন আমরা 4th হাউস থেকে করব। লিকুইড ক্যাশের প্রেডিকশন আমরা 7th হাউস থেকে করব। আমরা আমাদের খরচ এক্সপেন্সেস প্রেডিকশন 12th হাউস থেকে করব। আমাদের ওয়ার্ক রিলেটেড প্রোগ্রেস বা প্রেডিকশন আমরা 10th হাউস থেকে করব। ইনকাম অ্যান্ড প্রফিট রিলেটেড প্রেডিকশন আমরা 11th হাউস থেকে করব। চাইল্ড রিলেটেড প্রেডিকশন আমরা 5th হাউস থেকে করব। মায়ের প্রেডিকশন আমরা 4th হাউস থেকে করব। বাবার প্রেডিকশন আমরা 10th হাউস থেকে করব। ওয়াইফের প্রেডিকশন স্পাউসের প্রেডিকশন আমরা 7th হাউস থেকে করব। চিলড্রেন প্রেডিকশন আমরা 5th হাউস থেকে করব। আচ্ছা, লাল কিতাবের আরেকটা কথা কালকেও বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের জানি না। লাল কিতাবের মেন হচ্ছে টেবা থেকে আমরা কিন্তু বর্ষফল, এই বর্ষফলটা আপনাদেরকে আমি হাতে করে বানানো শেখাবো, কারণ অ্যাজ পার দা ওই অ্যাপের ভরসা আমি করি না, অ্যাপে কি হবে না হবে, ভুল বেরাবে কোথায় ঠিক বেরাবে, কারণ একটু ভুল অনেকটা মানুষের জীবনের ক্ষতি এনে দিতে পারে। তাই টেবাতে
আমরা বর্ষফল বার করব, আর এই বর্ষফল ওয়াইজ যদি ক্লায়েন্টকে প্রেডিকশন করে দেন, সেই ক্লায়েন্ট আপনার হাত থেকে জীবনে বেরাবে না। ঠিক আছে। আর সব থেকে বড় কথা, যেসব অ্যাস্ট্রোলজার আছেন এখানে, যারা রত্ন বেচেন বা রত্নর প্রেডিকশন করেন, এটা তাদের জন্য নয়। লাল কিতাব গরিব মানুষদের জন্য। লাল কিতাবের এক একটা রেমেডি 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, ম্যাক্সিমাম 500 টাকা। স্যার সেকেন্ড ম্যারেজ প্রেডিকশন করে কোন হাউস থেকে? বলুন সেকেন্ড ম্যারেজ প্রেডিকশন করে কোন হাউস থেকে? বলুন, আপনাকে তো বলতে বলছি, বলুন। 9th হাউস থেকে। ভেরি গুড, আপনি তো আমার গুড স্টুডেন্ট। চলুন আজকে আজকে আরেকটা জিনিস পড়াচ্ছি। আর কিছু চেক করবো না স্যার 9th ছাড়া? 9 ছাড়া আরেকটা জিনিস চেক করতে হবে, যদি 9th-এ কোনো অ্যাসপেক্ট থাকে, না থাকে, প্ল্যানেট না থাকে, তাহলে 5th-এ চলে আসতে হবে। 5th-এর কানেকশন দেখতে হবে। মানে আর কিছু যাবো না, ওই 7th, 5th আর 9 এর মধ্যেই বিবাহিত জীবন। কত বিয়ে দেখবেন, তৃতীয় ম্যারেজও আছে আমার কাছে বেরোন পাবলিক। আমি ওই জন্যই জানতে চাইছি স্যার। থার্ড আবার বলছে স্যার আমার বিয়ে আছে। আমার কাছেই একটা ক্লায়েন্ট আছে স্যার। আমি তো স্যার আপনাকে দিয়ে স্যার জোটক বিচার করালাম যে স্যার আমাকে একটু গাইড করে দিন যে 3 নম্বর বিয়ের ক্ষেত্রে। আমি তো একটা বলে যে আমাকে একটু, হ্যাঁ, যে নতুন এসছে, আপনি একটু গাইড করে দিন আমাকে, যে পরের গুলো আমি পারবো একা। আচ্ছা, প্রথমেই একটা, এবার আজকে শিখবো আমরা দৃষ্টি। ঠিক আছে, চলুন তাড়াতাড়ি করুন, আজকে এই ক্লাসটা একটু বেশিক্ষণ করাবো। আমরা প্রথমত আজকে শিখবো হচ্ছে দৃষ্টি। দৃষ্টি সাথে আচ্ছা, আরেকটা জিনিস, 3 তারিখ থেকে যে ক্লাসটা শুরু হবে, ক্লাসের টাইম রাখা হচ্ছে 9টা। ঠিক আছে, কারণ 8টায় আমার আরেকটা ক্লাস আছে, এই জন্য এই ক্লাসের টাইমটা রাখা হচ্ছে 9টা। ঠিক আছে, সপ্তাহে 4 দিন ক্লাস হবে। সপ্তাহে 4 দিন ক্লাস হবে রাত্রি 9টা থেকে। ঠিক আছে, কারণ আমাদের এই কোর্সটা 60 আওয়ার্সের কোর্স। আমরা এই কোর্সটা শেষ করব বিফোর পুজো। আমরা বিফোর পুজো এই কোর্সটাকে শেষ করব, আগস্ট এন্ড সেপ্টেম্বর। কারণ আমরা এটা 6 মাসের কোর্স ছিল আমাদের শিডিউল, সেক্ষেত্রে আমাদের উইকলি একটা ক্লাস ছিল। আমি এটাকে 4টে ক্লাসকে টেনে দিয়ে সব বিফোর পুজো শেষ করব। টোটাল 45 ক্লাসেস হবে, 40 to 45, 1.5 ঘন্টা করে। লিখুন, বৈদিক যারা জানেন তাদের জন্য বলছি, এটা একটু মন দিয়ে দেখতে হবে। আর বৈদিক জানেন যেটা, সেটা কিছুক্ষণের জন্য ভুলে যেতে হবে, কারণ বৈদিক আর লাল কিতাবের দৃষ্টি সম্পূর্ণ আলাদা। বৈদিক আর লাল কিতাবের দৃষ্টি বা অ্যাসপেক্ট, এই লাইনগুলো মনে রাখবেন, এই কথাগুলো, টেবা, অ্যাসপেক্ট, এগুলো লাল কিতাবে ইউজ হবে। যখন আপনারা পড়বেন, নোটস দেব, সেখানে লেখা থাকবে টেবা। এবার আপনি টেবা শুনে ভাববেন এই আবার কোনটা খায় না, মাথায় দেয়, তাই এগুলো মাথায় রাখবেন। অ্যাসপেক্ট, এইগুলো, এই ল্যাঙ্গুয়েজগুলোকে একটু রিডিং করে নেবেন। তাহলে এখানে কি বললাম, এখানে দৃষ্টি বিভিন্ন ভাগ আছে। একটা হচ্ছে পূর্ণ দৃষ্টি। পূর্ণ দৃষ্টি মানে 100% অ্যাসপেক্ট বা ফুল দৃষ্টি এর রুলসে পড়ে। ঠিক আছে, তাহলে কি বলছি, ফার্স্ট হাউস অলওয়েজ দৃষ্টি দেয় 7th হাউসকে, এটা পূর্ণ দৃষ্টি বা 100% অ্যাসপেক্ট। লিখে নিন। 4th হাউস দৃষ্টি দেয় 10th হাউসকে, এটা পূর্ণ দৃষ্টি বা ফুল অ্যাসপেক্ট। এরপরে চলে আসুন অর্ধ দৃষ্টি বা হাফ অ্যাসপেক্ট। 3rd হাউস দৃষ্টি দেয় 11th হাউস, 3rd হাউস দৃষ্টি দেয় 9th হাউস, 5th হাউস দৃষ্টি দেয় 9th হাউস। এগুলো হচ্ছে 50% অ্যাসপেক্ট বা হাফ অ্যাসপেক্ট, অর্ধ দৃষ্টি। তারপরটা হচ্ছে কোয়ার্টার অ্যাসপেক্ট বা 25%। সেটা কি আছে, সেটা লাল কিতাবে 4 ভাগে ভাগ করা হয়েছে। কি এই 4 ভাগ? ফার্স্ট থেকে 6th হাউস,
লিখুন। কে বলা হয় পেলা ভাগ। প্রথম থেকে 6 নম্বর ঘরকে বলা হয় পেলা ভাগ বা পেলা খানা। পেলা খানা। লাল কিতাবে এক একটা ঘরকে আমরা যেমন হাউস বলি, লাল কিতাবে সেটাকে খানা বলা হয়, খানা, KHANA, খানা। আর 7 থেকে 12কে বলা হয় বাদ কা খানা। বাদ মানে পরের, পরের খানা বা পরের ঘর। এখানে লাল কিতাবের একটা দৃষ্টি তৈরি হয়। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এটা কোন হাউস? স্যার থার্ড। 8। এই দৃষ্টি দেয় 2কে, 2 দৃষ্টি দেয় 6কে, 6 দৃষ্টি দেয় 12কে। দেখুন তো এই কনজাংশনটা কারো তৈরি হচ্ছে কিনা। যদি কোনো জায়গায় কেটে যায় তাহলে সেটা কেটে গেল, কিন্তু এই কনজাংশনটা কি কারো তৈরি হচ্ছে যার 8ও প্ল্যানেট আছে, 2ও প্ল্যানেট আছে, 6ও প্ল্যানেট আছে, 12তেও প্ল্যানেট আছে? আর একটা লিখুন, পরবর্তী পয়েন্ট লিখুন। 8 হাউসের দৃষ্টি 12 নম্বর ঘরে পড়ে। এটা হচ্ছে 25% অ্যাসপেক্ট। 8 হাউসের দৃষ্টি 2nd হাউসে পড়ে। এটাও 25% অ্যাসপেক্ট। 2nd হাউসের দৃষ্টি 6 নম্বর ঘরে পড়ে। এটাও 25% অ্যাসপেক্ট। 6th হাউসের দৃষ্টি 12 হাউসে পড়ে। এটাও 25% অ্যাসপেক্ট। এই ভেঙে ভেঙেও দৃষ্টিটা হতে পারে, কিন্তু এই যে শিখালাম 8, 2, 6, 12, এটা আমাদের অ্যাস্ট্রোলজি ভাষায় খুব খারাপ বলা হয়। ঠিক আছে? এদেরকে আর একটা ল্যাঙ্গুয়েজও আছে, এদেরকে বলা হয় বক্রী দৃষ্টি বা উল্টো দৃষ্টি। কোনটা স্যার? 8, 2, 6, 12? 8, 2, 6, 12, ভেরি গুড। স্যার এই আমার কাছে 8, 2, 12-তে আছে, তাহলে তাহলে কেটে গেছে। হ্যাঁ, তাহলে 8 আর 2 এর তৈরি হবে। চলুন আজকে আর একটা মেজর বিষয় নিয়ে আলোচনা করছি। আমি জাস্ট সবকিছু একটু করে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি, যাতে আপনাদের জিনিসগুলো 8 থেকে 12 দৃষ্টি হচ্ছে 25%। যাতে একটু আইডিয়া হয়, আপনাদের জিনিসগুলো সম্বন্ধে আইডিয়া হয়, নলেজ হয়। আমরা এগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব আমাদের প্রত্যেকটা ক্লাসে। নিন আজকে আর একটা বিষয় নিয়ে আলোচনা করছি, যেটা হচ্ছে যেটা আমাদের অনেকের জীবনের একটা মেজর ইস্যু বা মেজর সমস্যা। সেটা হচ্ছে ঋণ, ডেটস বা লোন বা লাইবিলিটিস। ঠিক আছে? লোন কি আগে থেকে সেট করা থাকে? অনেকে কোশ্চেন করতেই পারে আপনাকে, আমার জীবনে লোন আসবে, এটাকে আগে থেকে সেট করা ছিল? আমি বলবো হ্যাঁ। আপনার জীবনে, আগের জীবনে আপনি বা আপনার পূর্বজ কারো থেকে ধার নিয়েছিল, সেই ঋণ শোধ না করে আসার জন্য আপনার চাপে সেই ঋণকে বয়ে নিয়ে যেতে হচ্ছে। ওকে, এটা একদম মাইন্ড নিয়ে নেবেন এবং বিচার করে নেবেন। লোন বা ডেটস এর প্রেডিকশন সবার শেষে দেবেন, এটাও একটা প্রেডিকশনের নিয়ম। যখন কোনো ক্লায়েন্টকে প্রেডিকশন করবেন, লোন বা ডেটস এর প্রেডিকশন সবার শেষে লিখবেন। ঠিক আছে? প্রথমে রেমেডি রিলেটেড লিখবেন, তার ভালো কিছু লিখবেন, তারপরে তার প্রবলেমগুলো লিখবেন এবং উপায় কি কি করা উচিত সেই উপায় বা রেমেডিটা লিখবেন। ঠিক আছে? কারণ এটা প্রত্যেকটা মানুষের জীবনেরই একটা সেন্টিমেন্টাল পয়েন্ট। ঠিক আছে? আচ্ছা, এবার এই ঋণ ক প্রকার?
উত্তর দিয়ে বলুন ঋণ কয় প্রকার? স্যার 5 প্রকার। কি কি? পিতৃঋণ, মাতৃঋণ, স্ত্রী ঋণ, হুম, আর স্যার মনে পড়ছে না। ভালো করে বলুন। পিতৃঋণ, মাতৃঋণ, আর একটা কি বললেন? স্ত্রী ঋণ, যেটা ওই সেকেন্ড হাউসে কেতু থাকলে হয়, স্ত্রী আর ঋণ। একটা নিজের ঋণ, স্বঋণ, স্বঋণ, আর একটা প্রকৃতি ঋণ বা কিছু একটা। ঠিক আছে। আজকে আমরা দুটো ঋণ সম্বন্ধে পড়বো। ঠিক আছে, ওকে। আজকে সবার আগে যে ঋণটা লাইফের সব থেকে কষ্টদায়ক ঋণ বা প্রবলেম, পিতৃঋণ। ঠিক আছে, সেটা পিতৃঋণ আর মাতৃঋণটা সম্বন্ধে আমরা পড়বো। প্রথমে পড়াচ্ছি মাতৃঋণটা। হাউ টু আইডেন্টিফাই দ্য মাতৃঋণ। যদি কারো চার্টে, বার করুন তো সবার চার্ট হাতের সামনে, কারো চার্টে 4th হাউসে কেতু বসে থাকে, এরকম পাচ্ছেন কেউ চার্ট? 4th হাউসে কেতু কারো আছে এখানে উপস্থিত? কারো 4th হাউসে কেতু আছে? নেই। যদি 4th হাউসে কেতু থাকে তাহলে এটাকে আমরা বলি মাতৃঋণ। এই মাতৃঋণটা কি? আগের জীবনে আপনি আপনার মায়ের উপর অত্যাচার করেছেন, মাকে হার্ট করেছেন, মাকে প্রচুর কষ্ট দিয়েছেন, মায়ের থেকে ধন সম্পত্তি কেড়ে নষ্ট করেছেন, ঠিক আছে? সেই থেকে এই জীবনে আপনার মাতৃঋণের তৈরি হয়েছে। তো স্যার মাতৃঋণটা তো তৈরি হয়ে গেছে স্যার, আগের জীবনে আমি অবধ ছিলাম, বোঝানোর মতন কেউ ছিল না স্যার। তাহলে স্যার এই জীবনে এই ঋণটাকে শোধ করবো কি করে? সেই ঋণটাকে শোধ করতে গেলে তার আগে টাইমকে বলতে হবে তো মাতৃঋণটা হলে কি হবে তার অসুবিধা। অসুবিধা হবে তার লাভ তার সাথে সাথ দেবে না, তার হ্যাপিনেসের প্রবলেম আসবে, ঘরের এনভায়রনমেন্ট সবসময় খারাপ থাকবে, ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি থাকবে, মেন্টাল ডিসঅর্ডার তৈরি হবে, মেন্টাল পিস থাকবে না, নেচার থেকে সবসময় দূরে চলে যাবে এই ব্যক্তি। আচ্ছা, রেমেডি কি? কালেক্ট the equal amount of silver from every member of your family. আপনার পরিবারে যতজন আছেন, আপনার বোন, দাদা, দিদি, মা, বাবা যতজন আছেন, সবার থেকে ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি নিয়ে সেই থেকে সিলভার কিনবেন। সিলভার কিনে সেটা প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। কবে ভাসাতে হবে? এটা ভাসাতে হবে সোমবার। এটা ভাসাতে হবে সোমবার, ঠিক আছে, দিনের বেলা, সোমবার দিনের বেলা। এবং এটা প্রত্যেক বছর একবার করে করতে হবে, টানা 11 বছর, টানা 11 বছর। ওকে, বোঝা গেল? এখানটা কারো মনে হচ্ছে বুঝতে অসুবিধা আছে? বলুন, বুঝতে অসুবিধা হলে বলুন। স্যার, আমার 4th হাউসে কেতু দৃষ্টি আছে, তাহলেও কি এই উপায়টা করতে হবে? হ্যাঁ, কি বললেন? বললাম 4th হাউসে আমার কেতু দৃষ্টি আছে, তাহলেও কি এই উপায়টা করা যাবে? হ্যাঁ, এই উপায়টা করলে আপনার সেটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা, দিনের বেলা কোনো স্পেসিফিক টাইম আছে? হ্যাঁ, সকালের দিকে বললাম না, মন্ডের দিন করতে হবে দিনের বেলায়। শুধু দেখে নেবেন রাহু কালটা যেন না থাকে। স্যার লাল কিতাবে কি কেতুর দৃষ্টি আছে? নেই।
লাল কেতুর দৃষ্টিটার থেকে বড় কথা লাল কিতাবে প্রত্যেকটা প্ল্যানেটের ইন্ডিভিজুয়াল একটা করে অ্যাসপেক্ট আছে। ঠিক আছে, এখানে 4th হাউসে যখনই আপনার কেতু বসছে তার মানে কেতুর এই হাউসে একটা অ্যাসপেক্ট তৈরি হচ্ছে, তখন অটোমেটিক্যালি আপনার ফিনান্সিয়াল ইনস্টেবিলিটি তৈরি করছে, মায়ের হেলথ রিলেটেড প্রবলেম তৈরি করছে, মা রিলেটেড প্রবলেম তৈরি করছে। তাই কেতুটাকে কি করতে হবে আপনাকে? কেতুটার রেমেডি করতে হবে, ঠান্ডা করতে হবে, 4th হাউসকে স্টেবল দিতে হবে। 10th হাউসে কেতু থাকলে সেখানেও ওই একই কেস করতে হবে, তাই তো? হ্যাঁ, অ্যাসপেক্ট, কারণ প্রত্যেকটা প্ল্যানেটেরই ইন্ডিভিজুয়াল দৃষ্টি আছে। আচ্ছা, আরেকটা দেখুন স্থিরিন। স্থিরিন এটা খুব ইম্পর্টেন্ট, এর জন্যই পড়াচ্ছি। এটা প্রত্যেকটা পুরুষেরই জানা উচিত স্থিরিনটা কিভাবে তৈরি হয়। ঠিক আছে, যদি 2nd হাউসে সান রাহু কেতু প্লেস থাকে, যদি 2nd হাউসে সান রাহু কেতু যে কোনো একটা প্ল্যানেট প্লেস থাকে, তাহলেই আপনার স্থিরিন ক্রিয়েট হয়েছে। স্থিরিন ক্রিয়েট হয়েছে রিজন, ঠিক আছে, আগের জীবনে আপনি বা আপনার পূর্বজ কোনো নারীর উপর অত্যাচার করে তাকে মেরেছিলেন, তাকে রেপ করেছিলেন, রেপ করে তাকে মাটিতে পুঁতে দিয়েছিলেন বা তাকে জলে ভাসিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, বা কারো গর্ভাশয় নষ্ট করেছিলেন। এই যে দেখবেন এখনকার দিনে ছেলেমেয়েরা যাচ্ছে ওই হোটেলে গিয়ে রাত কাটাচ্ছে, তারপরে আনওয়ান্টেড 72। স্যার মহিলাদের ক্ষেত্রেও কি তাই হবে? রবি যদি থাকে আপনাদের 2nd হাউসে? আরে এই জীবনে যেটা করছেন পরের জীবনে যে আপনি মেয়ে হবেন এমন কোনো মানে আছে? এই জীবনে আপনি নারী আছেন, পরের জীবনে নারী থাকবেন, আপনি গ্যারান্টি দিতে পারবেন? তাই যখনই আপনার 2nd হাউসে সান রাহু কেতু থাকবে, এইটা আপনাকে মাথায় নিতে হবে। আগের জীবনে আপনি বা আপনার পূর্বজ কোনো মহিলাকে কষ্ট দিয়ে মেরেছেন, তাদেরকে অ্যাবর্শন করিয়েছেন ইচ্ছার বিরুদ্ধে, তাদেরকে মেরে গুম করে দিয়েছেন। ঠিক আছে, এই রিলেটেড কাজ আগের জীবনে করে এসছেন। ওকে, আরেকটা 7th হাউসে আরেকটা দেখুন 7th হাউসের প্রবলেমটা কিভাবে বুঝবো। আচ্ছা, এর ফলাফল কি হয়? স্ত্রী ঋণের ফলাফলটা বলছি দিদি, এত ফাস্ট্রেশন কেন? আমি এগাচ্ছি তো, আমারটা তো ওই লোকাল ট্রেন, আমারটা এক্সপ্রেস না। আমি নিজেও লোকাল, আমি লোকাল ট্রেনের মতন এগাই। ঠিক আছে, ওকে। 7th হাউসে ভেনাস যদি কোনোভাবে অন্য কোনো প্ল্যানেটের সাথে বসে ড্যামেজ হয়, সেক্ষেত্রে স্থির ঋণ কাউন্ট হয়, ঠিক আছে। এর প্রেডিকশন কি হবে? এর প্রেডিকশন হবে স্থির ঋণ ইজ এ নেটিভ ইনক্লুডিং দ্য আপনার ম্যারিড লাইফ রিলেটেড প্রবলেম ফেস করবেন। এই জীবনে লাক্সারি থাকা সত্ত্বেও আপনি সেই লাক্সারি আর কমফোর্টটাকে ইউজ করতে পারবেন না। ঠিক আছে, ফেসিং অ্যালিগেশন ফ্রম ওমেন অ্যান্ড পসিবিলিটি টু ম্যারেজ ব্রেকিং ডাউন। তাহলে কি বলছে? এই রিলেটেড যখনই আপনার কোনো প্ল্যানেট থাকবে, এই জীবনে পয়সা থাকলেও আপনি ভোগ করতে পারবেন না, সুখ থাকলেও আপনি সেই সুখকে আগলাতে পারবেন না। আপনার কাছে সমস্ত কিছু থাকা সত্ত্বেও সেটা সবকিছু ডিলে হয়ে যাবে। আপনার লাইফে অ্যালিগেশন আসবে, ঠিক আছে, এবং পসিবিলিটি ফর দ্য ম্যারেজ ব্রেকিং ডাউন, এবং একটা সময় আপনার বিবাহিত জীবন রেমেডি কি? রেমেডি বলছে collect equal amount of money from every member and offer fodder of 100 cow in a single day. পরিবারের সমস্ত সদস্য থেকে ইকুয়াল অ্যামাউন্ট কালেক্ট করুন এবং 100টা গরুকে একদিনের খাওয়ান। এটা খুব ডিফিকাল্ট, বাট এটা যদি একবার কেউ করে নিতে পারে উইদিন 15 to 20 days, এটা আমার চ্যালেঞ্জ। আমার একটা ক্লায়েন্টই এখন পর্যন্ত পেরেছে। আমি না হোক প্রায় 40-45 জনকে এই রেমেডিটা সাজেস্ট করেছি, একটি মাত্র মানুষই করতে পেরেছে, বিকজ সে এন্টায়ার গ্রামে থাকে,
কারণ আমাদের কলকাতা শহর বা আমাদের শহরতলিতে 100টা গরু একটা খাটালে পাওয়া ইট ইজ টু ডিফিকাল্ট। ঠিক আছে, ঠিক আছে, এবং সে মানুষটা করার 15 স্যার হ্যাঁ স্যার বলছে যদি এই রেমেডিটা বৃন্দাবন বা মায়াপুর জাতীয় জায়গায় গিয়ে করা যায়, ওদের তো খাটালে গরু আছে স্যার। ভালো কথা বলেছেন। তাহলে পরিবারের সমস্ত মানুষের থেকে টাকাটা ইকুয়াল কালেক্ট করবেন। দেখুন 10,000 100 গরুকে খাওয়াতে গেলে কিছু না হোক, এবার ওই খাটালের মালিকের সাথে আগে কথা বলতে হবে আপনাকে, জানেন তো। এখন খাটালের মালিকগুলো শিয়ানা হয়ে গেছে। একটা গরুকে যদি ও দিনে খাওয়াতে লাগে 25 টাকা 30 টাকা, আপনাকে বলবে আমার গরুটা খায় 300 টাকা। ঠিক আছে, ওকে। এবার আপনি তাহলে ট্রাক ভর্তি করে সবজি সমস্ত কিছু, কলা পাতা, গাছপাতা, লাউ, কুমড়ো, পেঁয়াজ, ঝিঙে, পোস্ত সব নিয়ে যান। ঠিক আছে, যা যা খায় গরু আমি তো জানি না, হ্যাঁ, যা যা খাবে গরু নিয়ে যান কিনে। একদিন দানা, এবং সব থেকে বড় কথা নিজে দাঁড়ি থেকে খাওয়াতে হবে। ওই স্যার আমার কাছে পয়সা আছে স্যার, আমি দিয়ে দিলাম, খাইয়ে দিলাম, খেয়ে নিল, চলবে না। এখন তো অনেক গোশালা হয়ে গেছে, গোশালায় কি খাই দেবে? কোথায় আমাদের কলকাতা শহরে গোশালা 100টা গরু আছে? 100টা পেতে হবে তো, আমাদের তার থেকে সোদপুরেই তো আছে। সত্যি কোথায় আছে দাদা, একটু বলুন তো দাদা। সোদপুরে ওই যে রাস্তাটা আপনার এর দিকে যাচ্ছে, রহড়ার দিকে যাচ্ছে, ওই রাস্তায় কিছুটা গিয়েই তো আছে ডান দিকে। আপনি এই রিপোর্টটা আমাকে দিতে পারবেন? মানে 100টা গরু আছে। চুপ চুপ চুপ। আপনি একটা জিনিস একটু আপনার আপনার ফ্রি টাইমে একটু খবর নিন, ওখানে 100 প্লাস গরু আছে কিনা এটা খবর নিন। আর ওদের বলবেন যে একদিনের খাওয়ার, একটা গরু খাওয়ার পেছনে আপনাদের খরচা কি, একদিনের খাবারটা আমি দিতে চাই। এটা আমাকে একটু অবশ্যই জানাবেন। আমার প্রচুর ক্লায়েন্ট আছে যারা পারছে না, কিন্তু তারা হয়তো মনে প্রাণে চাইছে করবে, কিন্তু পারছে না। বাট আমি তাদেরকে দিতে পারিনি সাপোর্ট, যার জন্য আমি অক্ষম। আমি নিজে এক্সট্রিমলি সরি, বাট হয়তো ভগবান চেল আজকে তাই আপনি কথাটা বলে উঠলেন। না, আছে ওখানে 100টা প্লাসই গরু আছে। জায়গাটা খুব কাছে স্যার আমাদের কলকাতা, অনেকেই চাইলে করতে পারবে। একদমই কাছে। একটা ট্রাক ভাড়া করলে 1000 টাকা নেবে, একটা ট্রাক ভর্তি করে খাবার নিয়ে চলে গেলে 1000 টাকা নেবে একটা ট্রাক। আপনি শুধু জিজ্ঞাসা করুন যে আমরা ওকে খাবার নিয়ে গেলে ওকে কিছু পয়সা দিতেই হবে। সবসময় তো আমার ওখানে যাওয়া হয় না, আমি একবার গেছিলাম তো সেই অর্থে আমি জানি আর কি। যদি সময় পান কোনো সময় একটু গিয়ে তাহলে এই জায়গাটা রিপোর্টটাকে। কি বলেন, সোদপুরের যে রাস্তাটা রহড়ার দিকে যাচ্ছে? হ্যাঁ, সোদপুর ব্রিজ থেকে নেমে বাঁদিকে ঢুকে যে রাস্তাটা রহড়ার দিকে বেরোচ্ছে, ওই রাস্তাটাই একটুখানি গিয়ে ডান দিকে একটা গোশালা পড়ে। দেখছি স্যার, দাঁড়ান, ক্লায়েন্ট আছে আমার। তাহলে ওটা দিয়ে এটা একটু খবর লাগান, ভালো খবর দিয়েছে, খুব ভালো খবর। হ্যাঁ স্যার, ঠিক আছে, আমি জেনে আপনাকে জানিয়ে দিচ্ছি। আজকে রাত্রির মধ্যে আমি আপনাকে কল করে দিচ্ছি, আমার বন্ধুর বাড়ি আছে ওখানেতে। বাহ, ভেরি গুড। এবং এই রেমেডিটা করতে হবে কিন্তু ফ্রাইডে, এই রেমেডিটা করতে হবে ফ্রাইডে। মানে এই চারটা আমি দেখেছি দাদা, এই চারটা আমি দেখেছি দাদা, 100টা চাটে 75টা চাটে এই সমস্যা আছে। বস, আগেকার জীবন গেছে আর পুরুষ হয়ে জন্মেছি, কোনো নারীর সাথে কিছু খারাপ করিনি, এটা হতে পারে না, এটা হতে পারে না। ঠিক আছে, এটা হতে পারে না। তাই আগের জীবনের যত আগের জন্মে হয়তো ভুল কোনো কাজ করেছিলাম, তাই জন্য এই জীবনে শোধরানোর সময় সুযোগ দিচ্ছে। দেখবেন আমি অনেক সময় শুনেছেন বা জেনেছেন যে অনেকে বলে যে কাঁদতে কাঁদতে হয়তো কেউ মারা গেলে বলে আমি ছেলেটাকে বলেছিলাম আজকে বেরাস না, ঘর থেকে বেরাস না, ছেলেটা বেরালো আর রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট হলো। তার মানে ভগবানকে গিয়ে আপনি কিন্তু বলতে পারবেন না যে ভগবান সারা জীবন আমি তো পুজো করেছি, ভগবান সারা জীবন আমি তোকে ডেকেছি, আর আমি রাস্তায় কাজে যাচ্ছিলাম আর তুই আমাকে মেরে দিলি। ভগবান বলে বাবা আমি তো বলেছিলাম রে বাবা, আমি কি সারাদিন কি ওই শঙ্খ গদা চক্র পদ্ম নিয়ে ঘুরে বেরোবো বাবা? আমিও তো দিনের শেষে একটা মানুষ, আমারও তো স্যুট ব্লেজার পড়তে ইচ্ছে করে, আমারও তো বুলেট বাইক চড়তে ইচ্ছে করে। মাকে দিয়ে তো বারণ করেছিল বেরোস না, সেটা হচ্ছে তার ব্যাপার। ও মাই গড বইটা দেখেছেন? দিস ইজ দ্য 100% রিয়েলিস্টিক লাইফ। ও মাই গড, একদম দারুণ বই। স্যার এই রেমেডিটা কি লাইফে একবার করতে হবে? একদম লাইফে একবার দাদা, খরচা আছে, একবার করুন। কিন্তু ওই যে ইকুয়াল অ্যামাউন্ট অফ ফ্যামিলির এভরি মেম্বার, এবার ফ্যামিলির এভরি মেম্বার কিভাবে কাউন্ট হবে? আপনি, আপনার বাবা, আপনার মা, আপনার দিদি, আপনার দাদা, আপনার সন্তান,
আপনার ওয়াইফ। এইবার এইবার এখানে কোশ্চেন, আপনার সন্তানটা এখনো বড় হয়নি, তাহলে তাদের থেকে পয়সা নেবেন কি করে? কি করে নেবেন? সন্তানকে বলবে এই এক গ্লাস জল ভরে খাওয়া তো আমাকে। সন্তান আপনাকে এনে বাবা এক গ্লাস জল, মা এক গ্লাস জল। সন্তান দিল, ওর হাতে 5,000 টাকা বা ইকুয়াল 1,000 টাকা যাই হোক দিয়ে বলি এটা এটা তোকে দিলাম, তুই একটা ভালো কাজে এটা ব্যবহার করবি, তোর মা তোকে বলে দেবে কোন কাজে ব্যবহার করতে হবে। হয়ে গেল। আপনি এক গ্লাস জল 1,000 রুপিস বা 2,000 রুপিস দিয়ে পারচেস করলেন। ইজ দিস ক্লিয়ার? আমার মনে হয় ভেরি গুড আইডিয়া স্যার, দারুণ জিনিস। আমার মনে হয় না অ্যাস্ট্রোলজি জগতে আপনাদেরকে এরকম ট্রিক বা এরকম সুন্দর জিনিস কেউ বুঝিয়েছে আগে। কারণ সন্তানের পয়সাটা আপনি কিভাবে দেবেন? হ্যাঁ, কিছু বলছেন কি? এটা কি শুধু ছেলেদের চারটাই দেখা হবে নাকি মেয়েদের চারটাও দেখা হবে? ও ভাই দিদি, ওই যে কি একটু আগে কথাটা বললাম যে আগের জীবনে আপনি কি মেয়ে ছিলেন এমন কোনো গ্যারান্টি আছে? যার সেকেন্ড হাউসে সান রাহু কেতু আছে, অল আর ভিকটিম। আর অল আর ভিকটিম মানে সান রাহু কেতু যাদের সেকেন্ড হাউসে আছে তারাই এই জীবনে অকালটা আসবে। মিলিয়ে নিন। 8 হাউসে রাহু কেতু ভেনাস, 8 হাউসে রাহু কেতু ভেনাস, এখানে যতজন বসে আছে তাদের 8 হাউস আর কানেক্টেড ফ্রম সেকেন্ড হাউস। মিলিয়ে নিন, নাহলে আসতে পারবেন না অ্যাস্ট্রোলজির জগতে, এসে এসেও চলে যেতে হবে। স্যার 8 হাউসে তো রবি আছে আপনার, তারাও কি আপনার এই স্ত্রী এনে পড়বে? না, সেকেন্ড হাউসে বলেছি, শুধুমাত্র সেকেন্ড হাউসে, ঠিক আছে। সেকেন্ড হাউস। আর কি বললাম, আর একটা কি বললাম, 7th হাউসে যদি কোনো 7th হাউসে নেগেটিভ প্ল্যানেট থাকে তাহলে একটু লাইনে থাকবে। হ্যাঁ স্যার ফোন এসছে, স্যারের ফোন এসছে। হ্যালো হ্যালো হ্যালো। বলুন বলুন। কেউ কিছু বলছিলেন, বলুন। হ্যালো হ্যালো। কিছু বুঝতে পারছি না স্যার, বুঝতে পারছি না। হ্যাঁ কেউ কিছু বলছিলেন, কেউ কিছু কোশ্চেন করছে। হ্যাঁ শান্তিকাদি কিছু বলবেন? সুজিত বাবু কিছু শোনা যাচ্ছে না। আপনি কিছু বলছেন? উনি বলছেন রবি কেতু মানে 3টে গ্রহই কি থাকতে হবে সেকেন্ড হাউসে, সেইটা জিজ্ঞাসা করছেন। এনিওয়ান, লটারি তো, ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ একটা পেলেই আপনি জিতে গেছেন। ঠিক আছে, লটারি তো, ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ তিনটেই আপনার, যেটা পাবেন। স্যার আমার সেকেন্ড হাউসে নেপচুন বসে আছে দেখতে পাচ্ছি, আর 7th হাউসে রাহু রেট্রোগেট হয়ে বসে আছে। 7th হাউসে? হ্যাঁ 7th হাউসে রাহু মানে ফার্স্ট হাউসে কেতু। ফার্স্ট হাউসে আছে হচ্ছে ইউ আর, ফার্স্ট হাউসে আছে স্যাটার্ন কেতু। হ্যাঁ স্যাটার্ন কেতু কি করেন বাই প্রফেশন? আমি তো স্যার যোগা মেডিটেশন। নিজেকে নিয়ে কম ভাববেন, আর জন্ম যে ভিটে হয়েছে সেই বাড়িটা কখনো বেচবেন না। আচ্ছা, জন্ম যে ভিটেটা হয়েছে সেই বাড়িটা কোনোদিনও বেচবেন না। না না বেচা হয়নি, আমাদের পৈতৃক বাড়ি আমাদের। হ্যাঁ কোটি টাকা দিলেও প্রমোটিং বা বাড়ি ছেড়ে চলে যাবে। অসম্ভব, আমাদের এখনো জয়েন্ট ফ্যামিলি, উই আর স্টিল বিলং উইথ জয়েন্ট ফ্যামিলি। ভেরি গুড, খুব ভালো লাগলো শুনে।
ঠিক আছে। লাইফে দেখুন লাইফে প্রচন্ড ট্র্যাজেডি আপনার লাইফে আছে, আমি না জেনেই বলছি। প্রচন্ড স্ট্রাগেল এবং আপনার জীবন অনেক কষ্টের মধ্যে থেকে অতিবাহিত করা জীবন। ঠিক আছে, ঠিক আছে। তো তো পেশেন্স রাখুন, পেশেন্স রাখুন, ইউনিভার্সের উপর ভরসা রাখুন, আস্তে আস্তে পজিটিভ সাইন পাবেন। এবং আর ওই সেকেন্ড হাউসের কথা বললেন, সেকেন্ড হাউসে জুপিটার বসে আছে। হ্যাঁ, সেকেন্ড হাউসে জুপিটার বসে আছে, কিন্তু সেভেন্থ হাউসে ম্যালেফিক প্ল্যানেট চলে গেছে, সেভেন্থ হাউসে কেতু রাহু চলে গেছে। কি বলেছে? তা কি বলেছে? সেভেন্থ হাউসে রাহু চলে সেভেন্থ হাউসে রাহু চলে গেছে না? হ্যাঁ, এই রেমেডিটা করবেন, এই রেমেডিটা করবেন। দেখুন এই রেমেডিটা করবেন, এটা আমি পার্সোনালি বলবো, আমি যদি 100টা ক্লায়েন্ট দেখি, আমি 100টা ক্লায়েন্টকেই বলবো এই রেমেডিটা করুন। গো সেবা যে কি পরিমাণ পুণ্যের কাজ, গো সেবা, কুকুর সেবা, কাককে সেবা, এই যে কি পরিমাণ পুণ্যের কাজ আপনারা কল্পনা করতে পারবেন না। স্যার আমি তো মানে রীতিমতো আমি যখন ব্যাঙ্গালোর আশ্রমেতে যাই, আমাদের আশ্রমেতে, আর্ট অফ লিভিং আশ্রমেতে, তখন ওখানে দেখি গোশালাতে গিয়ে প্রচুর সেবা করে এসেছি, মানে করি যখনই যাই। ভেরি গুড। দেখবেন আপনার লাইফে, দেখবেন তখন যখন করবেন তখন দেখবেন আপনার লাইফের অনেক প্রবলেম এন্ড প্রসপারিটিসটা আস্তে আস্তে বাড়বে, এবং প্রবলেম দেখবেন অনেক অংশে লাইফে কমতে থাকে। হ্যাঁ, সেটা কমছে, আমি দেখতে পাচ্ছি, সেটা আমি দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে খেলা, এটাই হচ্ছে খেলা। ঠিক আছে। আচ্ছা, আমাদের অ্যাস্ট্রোলজির এই যে সাবজেক্টটা, এটা টোটাল 60 আওয়ার্সের ক্লাস হবে। এই ক্লাসটা আমাদের শুরু হবে 3rd of August থেকে। কোর্স ফি রাখা হয়েছে 3399, এর কোর্স ফি রাখা হয়েছে 3399। ঠিক আছে। গ্রুপে কিউআর বা পেমেন্টের নাম্বার চলে যাবে, যারা যারা কোর্সে এনরোলমেন্ট করবেন কোনো অসুবিধা নেই। করে পেমেন্টের স্ক্রিনশটটা অবশ্যই গ্রুপে দেবেন, কারণ আলাদা করে এই গ্রুপে আর ক্লাস হবে না, পেইড গ্রুপ তৈরি হবে, সেই পেইড গ্রুপে ক্লাস হবে। ঠিক আছে, ওকে স্যার আমি আজকে রাত্রে আপনাকে পেমেন্টটা করে দিচ্ছি তাহলে। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, নেক্সট আরেকটু জিনিস দেবো ভাবছি, দাঁড়ান। সময় আছে তো সবার হাতে? স্যার বলছি আজকের ক্লাসটা একটু রেকর্ডিং হচ্ছে তো স্যার? না, রেকর্ডিং হবে না তো বলেই দিয়েছি, ডে 1ই বলে দিয়েছি। চলুন আরো কিছু ঠিক দিই। আজকে হঠাৎ মনে হলো কিছু আরেকটু কিছু দিই। হাফ লাইন চার্ট নিয়ে কিছু বলবো। হাফ লাইন চার্ট, কুণ্ডলিতে একটা আছে ফুল ব্লাইন্ড চার্ট, একটা আছে হাফ লাইন চার্ট। এগুলো আপনারা যখন ফুল কোর্সে শিখবেন তখন আপনারা জানবেন। আমরা আধি কুণ্ডলী, আন্ধি কুণ্ডলী, আধি আন্ধি কুণ্ডলী, এটা আমাদের অ্যাস্ট্রোলজির লাল কিতাবের ভাষায় বলা হয়। তার মানে এটার মানে কি বলছেন স্যার? আধি কুণ্ডলী, আধি আন্ধি কুণ্ডলী বলছে অ্যাস্ট্রোলজিতে, বলছে যদি কারো 1 4 7 10-এ কোনো প্ল্যানেট না থাকে, তাহলে সেটা পূর্ণ ব্লাইন্ড কুণ্ডলী বা ফুল ব্লাইন্ড কুণ্ডলী। কারো কি এরকম আছে 1 4 7 10-এ কোনো প্ল্যানেট নেই? কারো কি আছে 1 4 7 10 ফাঁকা, মাঝখানে চক্র ফাঁকা কারো আছে? এই যে এই 1 4 7 10, তাহলে কি এটাকে বলা হয় ফুল ব্লাইন্ড কুণ্ডলী, ফুল ব্লাইন্ড কুণ্ডলী। আর যদি হাফ ব্লাইন্ড মানে ধরুন 1-এ প্ল্যানেট আছে, 10-এ প্ল্যানেট আছে, 4 আর 7-এ নেই, সেটাকে বলা হয় হাফ ব্লাইন্ড। ওকে, চলুন এই আজকে হাফ ব্লাইন্ড কুণ্ডলী নিয়ে কিছুটা বলবো। আমার তো 7-এ নেই। ফুল ব্লাইন্ড অনেকেরই পাবেন না, কিন্তু হাফ ব্লাইন্ড এখানে মনে আছে, এখানে যতজন উপস্থিত আছে তাদের 80%-এর মধ্যে আমার মনে হয় হাফ ব্লাইন্ড আছে। যদি কোনো হাফ ব্লাইন্ডটা কোন গুলো বললেন স্যার? হাফ ব্লাইন্ড 1 4 7 10-এর মধ্যে যদি ফাঁকা থাকে, বলে দিচ্ছি, এবার এগুলো পড়ুন, আমি বলছি এগুলো লিখুন, তাহলে বুঝতে পারবেন। শুনুন, যদি কুণ্ডলিতে সূর্য 4th হাউসে থাকে আর 7th হাউসে স্যাটার্ন থাকে, তাহলে এই ধরনের কুণ্ডলীকে বলা হয় হাফ ব্লাইন্ড। এখানে অনেকগুলো অ্যাসপেক্ট কাজ করে, তাই এই অ্যাসপেক্টটাকে আপনাদের শেখাচ্ছি।
এরপরে এই অ্যাসপেক্ট ধরে আরো 500 ধরনের অ্যাসপেক্ট শেখাবো আমরা। এই ক্লাসে কিছু স্পেশালিটি থাকবে, অ্যাসপেক্ট রিলেটেড কিছু ইনকোয়ারি থাকবে, কারণ আমার প্রত্যেকটা ক্লাসে কিছু চমক থাকে, কিছু নতুনত্ব থাকে। আমার প্রত্যেকটা ক্লাসেই কিছু চমক থাকে বা নতুনত্ব থাকে। এই ক্লাসটার মধ্যে নতুনত্ব এবং চমক রেখেছি। আর আরেকটা জিনিস, যারা পুরনো স্টুডেন্ট, যারা মনে করবেন এই ক্লাসটাকে এনরোলমেন্ট করবেন, তাদের জন্য কোর্স ফি 1999, তাদের জন্য 1999, কারণ এখানে আগে যা শিখেছেন তার থেকেও অনেকটা এক্সট্রা কিছু পাবেন। ইট ইজ মাই চ্যালেঞ্জ। আচ্ছা, কি বললাম? যদি 4th হাউসে সূর্য এবং 7ম হাউসে শনি থাকে, তাহলে এটাকে বলা হয় হাফ ব্লাইন্ড। এখানে কোশ্চেন আছে, স্যার আমার তো 4th হাউসে সান আছে, সানের সাথে স্যার রাহু আছে। স্যার 4th হাউসে সান আছে, সানের সাথে স্যার মার্কারি আছে। যে কেউ থাকতে পারে, সান 4th-এ, স্যাটার্ন 7th-এ, তার সাথে রাম শ্যাম যদু মধু যে কেউ থাকুক, এই অ্যাপ্লিকেবল হয়ে যাবে। এবার এখান থেকে কিভাবে অ্যাসপেক্ট হচ্ছে সেটা শেখাচ্ছি, দেখুন। কি বললাম? এখানে সূর্য, এখানে স্যাটার্ন। এটা কিন্তু বাপার ছেলে, জানেন তো অরিজিনালি। দেখুন কিভাবে অ্যাসপেক্ট তৈরি হচ্ছে আর হাফ ব্লাইন্ড কেন বলা হচ্ছে। এক্ষেত্রে স্যাটার্ন 7th হাউসে আছে, এক্ষেত্রে স্যাটার্ন 7th হাউসে আছে। এক সেকেন্ড দাঁড়ান তো, আজকে যত ফোন আসছে আমার, কি ব্যাপার? কতটা বললাম? হ্যাঁ, 7th হাউসে স্যাটার্ন। এবার দেখুন, স্যাটার্নের 10ম দৃষ্টি, শনির 10ম দৃষ্টি কোথায় যাচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, টিং টিং টিং। কোথায় বললো? সানের উপর পড়লো। বোঝাতে পারলাম? স্যাটার্নের 7th হাউসে বসে 10th হাউসের দৃষ্টি সানকে দেখছে, তাই 4th হাউসের অটোমেটিক্যালি সান এফেক্টেড হচ্ছে। এবং 7th হাউসের স্যাটার্ন সব থেকে পাওয়ারফুল হয়। 7th হাউসের স্যাটার্ন সব থেকে বেশি পাওয়ারফুল হয়, বিকজ এটা তার ফ্রেন্ডের ঘর,
এটা তার ফ্রেন্ড, আর স্যাটার্নের ফ্রেন্ড কে? ভেনাস ভেনাস। ভেনাস ভেনাস। তাই এখানে স্যাটার্ন বসে সানের পূর্ণ দৃষ্টি অ্যাসপেক্টটাকে খারাপ করছে, প্লাস মুনকেও খারাপ করবে এবং এই কুণ্ডলিটাকে হাফ ব্লাইন্ড কুণ্ডলিতে পরিণত করবে। ওকে, তাহলে এটার একটা রেমেডি জানার ইচ্ছা হচ্ছে তো? আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। স্যার আপনি যে এখানে ফার্স্ট হাউসটা সবসময় মানে এইভাবে ধরছেন, এবার এখানে তো মানে 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 সবার ক্ষেত্রে তো ফার্স্ট হাউস এটা নাও হতে পারে, এরকম কি ব্যাপার আছে? সবার ক্ষেত্রে না, বুঝতে হবে ব্যাপারটা। আমরা কাজ করব লগ্ন কুণ্ডলী নিয়ে। লগ্ন কুণ্ডলীতে প্রথম ঘরে আপনার 7, কারো 6, কারো 5, কারো 4, কারো 3 লেখা থাকতেই পারে। দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন। আওয়ার কনসার্ন ওইটাই আমার ফার্স্ট হাউস। ওটা আপনারও ফার্স্ট হাউস, আমারও ফার্স্ট হাউস, নরেন্দ্র মোদীরও ফার্স্ট হাউস, মমতা ব্যানার্জিরও ফার্স্ট হাউস। বুঝতে পারলাম? আপনার ওই মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কুম্ভ রাশি, আমার কাছে এখানে কোনো রাশির কোনো অ্যাসপেক্ট নেই। রাশিকে এখন আমি পকেটে ঢুকিয়ে রেখেছি, ঠিক আছে, লাল কিতাব শেখার সময়। ওকে, তাহলে এখানে রেমেডি, তাহলে একটা কি বলছে রেমেডি একটা লিখে নিন। স্যাটার্ন কি আপনার থার্ড হাউসে গিয়ে বসছে? কোথায় স্যাটার্ন গিয়ে থার্ড হাউসে গিয়ে বসছে? এতক্ষণ ধরে ক্লাস করে কি বুঝলেন? বললাম সপ্তমে শনি আর যদি চতুর্থে সান থাকে তাহলে এই কুণ্ডলিটা হাফ ব্লাইন্ড হবে, কারণ স্যাটার্নের দশম দৃষ্টি গিয়ে এই ঘরটাতেই পড়ছে। ওকে, লিখুন। সেক্ষেত্রে যদি, কারণ হাফ ব্লাইন্ড, এই দুটোতে তো প্ল্যানেট নেই, এই দুটোতে প্ল্যানেট নেই, ন্যাচারালি এটা হাফ ব্লাইন্ড হলো। আচ্ছা, তারপরে দেখুন শনির একটা সমসপ্তম দৃষ্টি সবারই আছে। এইখানে ফার্স্ট হাউসে কোনো প্ল্যানেট নেই, ফাঁকা। তাহলে এখানে কি হবে? অটোমেটিক্যালি স্যাটার্ন সেই ঘরটাকে গ্রাস করবে। ঠিক আছে, রবি ড্যামেজ হবে। কারণ 7th হাউসের স্যাটার্ন আর টু মাচ স্ট্রং। তাহলে এখানে সব থেকে ভালো রেমেডি কি দিদি? এখানে সব থেকে ভালো রেমেডি হচ্ছে মাটির কলসিতে, মাটির ছোট একটা কলসি নিন, যেটা দোকানে কিনতে পাওয়া যায়, বলে আবার বাঁকে লাগায় লোকে। ছোট আপনার পরিস্থিতি বা আপনার পরিধি অনুযায়ী কলসির সাইজ নেবেন, কোনো বাধ্যবাধকতা নেই। তার মধ্যে মধু ফুল ভর্তি করে নিতে হবে, ঠিক আছে? মধু ভর্তি করতে হবে দিনের বেলায়, এবং সুনসান জায়গায় গিয়ে মাটিতে গাড় দেনা হে। কি বললাম? সুনসান জায়গা মানে বোঝা যায় তো, যাহা কই আতা যাতা নেই। স্যার শ্মশানে করবো? হ্যাঁ, তোমার তো একটা জায়গায় প্রিয়, তোমার তো সারাদিন তুমি শ্মশান আর মুখে এখন কি বলবো আর, শ্মশান শুনশান জায়গা না? ভালো জায়গা কি পাও না? বন জঙ্গল, নদীর ধার, পুকুরের ধার, কোনো ইসে ভিরানা এরিয়া। তোমার শ্মশানটাই তোমার কাছে এত প্রিয় কেন রে মা? তোমার চারটা একটু পাঠিয়ে তো। তোমার 8 হাউস আর ম্যালফিক। আমারও তাই মনে হচ্ছে স্যার। ঠিক আছে, মাটিতে গিয়ে ও যেভাবে দৌড়াচ্ছে শ্মশানের দিকে থেকে থেকে, ঠিক আছে, মাটিতে পুঁতে দিতে হবে। ওকে, এখানে কিন্তু আপনারা কেউ কোশ্চেন করলেন না স্যার কবে করতে হবে। লাল কিতাবের রেমেডি কিন্তু যতটা পাওয়ারফুল আবার ততটাই ব্যাকফায়ার করে, এটা মাথায় রাখতে হবে। এই তীরটা ছোট হতে পারে, এই তীরের কিন্তু ফলা দুদিকে। এই তীরটা ছোট হতে পারে, এই তীরের ফলা কিন্তু দুদিকে। বোঝা গেল আমার কথাটার মানে? সামনের দিকে তীরটা ছুটছেন, তীরটা ঘুরে এসে আপনার দিকেও বাঁধতে পারে। তাই লাল কিতাবের রেমেডি, ভুল করলেই ব্যাকফায়ার। এই রেমেডিটা করতে হবে শনিবার। শনিবার ভিরানা জায়গা
जहाँ कोई आता जाता नहीं। শনিবার মাটি স্যার শনিবার ফাঁকা দিনের বেলায় করব, তাহলে 12টার আগে না 12টার পরে? না, আমি এত বড় শিক্ষিত না। দিনের বেলা মানে সূর্য অস্তর আগে পর্যন্ত আমাদের স্বাস্থ্য মতে দিন কাউন্টিং হয়। তাও আমি বলবো 4টের মধ্যেই করো মা। তুমি তো অত্যাধিক সাধু সন্ন্যাসী মানুষ, তুমি 4টের আগেই করো। তবে অ্যাজ পার মাই কনসার্ন, এটা আমার পূর্ণ আস্থা এবং ভরসা, লাল কিতাব যে কোনো রেমেডি একটু তাড়াতাড়ি করাটাই ভালো। 12টার আগে করলেই ভালো। আচ্ছা, আর একটা পয়েন্ট লিখিয়ে দিই, লাল কিতাবের রেমেডি কিন্তু চতুর্থী, নবমী, চতুর্দশীতে করা যায় না। যেদিন বৃষ্টি হয় সেদিন করা যায় না। এবার এখানে একটা কোশ্চেন, ভবিষ্যতে ক্লাস করতে করতে আরো শেখাবো। কিছু রেমেডি আছে 43 দিন, কিছু রেমেডি আছে 21 দিন, কিছু রেমেডি আছে 15 দিন, কিছু রেমেডি আছে 7 দিন, কিছু রেমেডি আছে 3 দিন। তাহলে স্যার 3 দিনের রেমেডি স্যার, যেদিন শুরু করেছি সেদিন বৃষ্টি নেই স্যার, 2 দিনের মাথায় প্রবল বৃষ্টি, স্যার করবো না? অবশ্যই করবেন। স্টার্টিং ডেটে যেন বৃষ্টি না হয়, ঠিক আছে? আচ্ছা, কার যেন 4th হাউসে কেতু ছিল, একটা কোশ্চেন করছিল। 4th হাউসে বৃষ্টি, বলেছে, 10th হাউসে বলেছে। হ্যাঁ বৃষ্টি পড়ছে, কেতু বলো না, বৃষ্টি কেতু আছে। বৃষ্টি পড়ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি কেশরের তিলক রেগুলার পড়ুন, স্যার অনেকটা রিলিফ পাবেন। আমার ছেলেরই তো আছে কেতু আপনার 10th হাউসে। আছে কিন্তু 7th হাউসে কিন্তু ফাঁকা। না, এটা আমি আগের রেসপেক্টে বললাম, ওই হাফ ব্লাইন্ড কুণ্ডলীর জন্য বললাম না। আচ্ছা ঠিক আছে। আর তার সঙ্গে চন্দ্র আছে ওটা। আমার হঠাৎ হঠাৎ মাথায় আসলো আপনার 4th হাউসে কেতুর দৃষ্টি পড়ছে, তাই আমি বললাম আপনি কেশর তিলক করুন, এটা খুব ভালো কাজ দেয়। ঠিক আছে, ওকে। আজকের মতন ক্লাস, শুক্রবার দিন তো কেশরের তিলক করা যাবে না স্যার। না কি কি বার পড়তে হবে? শুক্রবার বাদ দিয়ে যে কোনো দিন পড়বেন। আচ্ছা, আবারও বলে দিচ্ছি, গ্রুপে এখনই একটা লিংক যাবে, যেটা আমাদের গুগল লিংক। কাইন্ডলি আপনাদের যা ওপিনিয়ন আছে বা মতামত আছে একটু ব্রিফিং করে আমাদের পেজটাতে, গুগল পেজে একটু আপনাদের মতামতটা জানাবেন, এটাই আপনাদের কাছে আমার কাম্য। ভাবুন এটাই গুরু দক্ষিণা এই ক্লাসগুলোর। আর দ্বিতীয়ত হচ্ছে 3 তারিখ থেকে যে ক্লাসটা শুরু হবে তার পেমেন্ট ডিটেলস আমি গ্রুপে পোস্ট করে দিচ্ছি, 3399 কোর্স ফিস, ঠিক আছে? আর 3 তারিখ রাত 9টা থেকে ক্লাস শুরু হবে। মোটামুটি মাথায় রাখবেন 8টা থেকে 10টার মধ্যে থেকে ক্লাস শুরু হবে। কিছু ক্লাস কিন্তু অনেকদিন এমনও হবে রাত্রির 11টা 11:30 বাজবে, তাই বি কেয়ারফুল, বি একদম সিরিয়াস। ক্লাস করতে হবে, করতে যখন বসবেন মন দিয়ে মনোনিবেশ করে। লাল কিতাব ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড খুব সিনসিয়ার সাবজেক্ট। আমি এটুকু বলতে পারি, লাল কিতাব যদি আপনি গ্র্যাব করে নেন, আদার্স কোনো মডেলিটি আপনার লাগবে না। কারণ একটা গরিব মানুষ থেকে আরম্ভ করে একটা কোটিপতি, সবার চার্টকেই আপনি সুন্দরভাবে প্রেডিকশন করতে পারবেন। ঠিক আছে? স্যার বলছি ওই লাল কিতাবের রেমেডি বৃষ্টির দিনে করা যায় না, আর কি কি আর কোনগুলো বললেন? বৃষ্টির দিনে করা যায় না। শুরু আর শুরু চতুর্থী, নবমী, চতুর্দশী। 4th, 9th, 14, ঠিক আছে? ওকে। আর যেদিন বৃষ্টি হবে সেদিন লাল কিতাবের রেমেডি শুরু করা যায় না। এবার একটা কোশ্চেন আসতেই পারে, স্যার আপনি আমাকে রেমেডি দিলেন, আমার শনিবারের রেমেডি, কিন্তু শনিবারটা বৃষ্টি পড়ছে স্যার, পরের শনিবার স্যার আবার স্যার পড়ে যাচ্ছে স্যার চতুর্থী, স্যার তারপরে শনিবারে আমার স্যার মেয়েদের সমস্যাটা দেখা দিচ্ছে। ইউনিভার্স চাইছে তাই ডিলে হচ্ছে, বাট যখন আপনার ম্যাচ হবে তখন আপনাকে করতে হবে। একটা কথা মনে রাখবেন, সময়ের আগে কিছু হয় না, তাই সময়ের আগে কেউ যেতে পারে না।
এরকম কত মানুষকে দেখেছি রেমেডি করতে করতে মাঝপথে চলে গেছে। কিছু করার নেই, ইউনিভার্স তাই পারেন। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার আমার একটা কোশ্চেন আছে। অবশ্যই, বললাম বলুন। বলছিলাম যে মানে আমার ছেলের আর কি আমি কুষ্টি করিয়েছিলাম, তো সেখান থেকে আমাকে একটা মানে রেমিডি দিয়েছিল যে শনিবার দিন বালিশের তলায় বাদাম রাখতে হবে লাল কাপড়ে মুড়ে, আর রবিবার দিন সেটা হনুমান মানে বজরংবলীর মন্দিরে দিয়ে দিতে হবে। কিন্তু এটা মানে এই রেমেডিটা করা হয়, কিন্তু সবসময় আমার রবিবারই দেয়া হয়ে ওঠে না, নয় সোমবার হয়ে যায় নয় মঙ্গলবার হয়ে যায়। তাতে কি কোনো ব্যাকফায়ার হবে? 100%। আপনাকে ডাক্তার ওষুধ খেতে বলেছে। প্রথম কথা হচ্ছে এই রেমেডিটা কি জন্য দিয়েছে আমি জানি না, আমি এই রেমেডির বেসিসেই বলছি। আপনাকে ডাক্তার ওষুধ খেতে বলেছে সকাল বিকাল রাত্রি। আপনি ভাবলেন সকাল বিকাল রাত্রি খেতে বলেছে, মানে 3 বার ওষুধ খেতে বলেছে। একবারই ছাড়া 3টে ওষুধ খেয়ে নিন, পাবেন রেজাল্ট। না। আমার বোঝানোর ধরন বা আমার উদাহরণগুলো কিন্তু একদম বাস্তব লাইফ দিয়ে বোঝাই, যাতে আপনাদের মনে থাকবে। অনেক স্যার হয়তো অনেক স্যার বা ম্যাডামরা খুব সাহিত্যিক ভাষায় বোঝায়, আমি ভাই সাহিত্যিক ভাষা জানি না, আমি রাফ অ্যান্ড টাফ। আমি বোঝাবো মানুষের বাস্তবিক লাইফটাকে নিয়ে। ঠিক বললাম কি ভুল বললাম? আমাকে ডাক্তার দিয়েছে আপনি সকালে বিকালে রাতে 3টে ওষুধ খাবেন 5 দিন। আমি বললাম 15টা ওষুধ খেতে বলেছে, 3 5 15। একবারে 15টা ওষুধ খেয়ে নি, তাহলে একদম সেরে যাবে, একদমই সেরে যাবে। আচ্ছা। কি জন্য এই রেমেডিটা দিয়েছে সেটা অ্যাস্ট্রোলজারকে জিজ্ঞাসা করেছেন? এইটা আপনাদের মতন সাধারণ মানুষরা জিজ্ঞাসা করে না, এইটাই আপনাদের ভুল। জানতে হবে স্যার আপনি যেটা লিখলেন বা ম্যাডাম আপনি যেটা লিখলেন এটা কোন গ্রহের রেসপেক্টে লিখলেন, এগুলো বুঝুন। শিক্ষিত হন, তাহলেই তো সমাজটা শিক্ষিত হবে। আমি পড়াশোনা দ্বারা শিক্ষিত বলছি না, কেউ খারাপভাবে নেবেন না। অ্যাস্ট্রোলজিক্যাল শিক্ষিত হন, না হলে আজকের ডেটে কিছু অ্যাস্ট্রোলজাররা মানুষকে বোকা বানিয়ে লুটে যাচ্ছে, তারা সেটাই করতে থাকবে। বুঝতে পারলাম? হ্যাঁ ঠিক আছে স্যার। এনি কোশ্চেন এনিওয়ান? স্যার আমি প্রত্যুষ বলছিলাম স্যার। বলো। হ্যাঁ স্যার, বলছি যে আমি তো লাইফে কোনোদিনও কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাইনি, কিছু করিনি, কোনোদিনও কোনো চার্টও দেখানি। ফার্স্ট টাইম আপনার সামনে এই আপনি কালকে অ্যাপটা বললেন ওইখান থেকে আমি চার্ট খুললাম। আমি একটা জিনিস বিলিভ করি যে আমার যিনি গুরু বলে আছেন বা ইনফিনিটি আছে বা পরমাত্মা আছে, আমি তার প্রতি সমর্পণ আমার সবকিছু। যার জন্য এই যে আপনি যে এই ক্লাসে জয়েন করলেন এইটাও কিন্তু প্রয়োজন। হ্যাঁ এটাও অ্যাকচুয়ালি আমি যখন মানে আমি তো মোটামুটি রেগুলার 2 থেকে 2.5 ঘন্টা মেডিটেশন করি এবং লোককে মেডিটেশন করাই। আমি যখন মেডিটেশন করি মানে এখন আমি দেখতে পাচ্ছি বেশ কিছু জিনিস, বেশ কিছু নাম্বার আমার চোখের সামনে আসছে, বেশ কিছু বিষয় আমার চোখের সামনে আসছে, এবং লাস্ট 3-4 বছর ধরে আমি দেখতে পাচ্ছি যে আমি যে কথাগুলো বলি সে কথাগুলো খেতে যায়। যেমন আমার নিজের মামাতো ভাইয়ের বিয়ের ডেটটার সময় আমি বলেছিলাম যে এই দিনে বিয়েটা করো না, প্রবলেম আছে, এবং হয়েছিল। তাই বাড়ির বরযাত্রী নিতে মানে বেরোচ্ছে, সেই সময়তে আমার একজন দিদা এক্সপায়ার করলো অন স্পট। আমি আমার বাবাকে বলেছিলাম যে এই জিনিসটা যদি না করো তাহলে কিন্তু ইউ উইল বি ফিনিশড, এবং হয়েছিলও তাই। আমার বাবা কিন্তু মানে আমি বাবাকে জিমে ভর্তি করিয়ে জিম করিয়ে যাতে পার্কিনসনটা ঠিক হয়, বাট মাই ড্যাড ওয়াজ ফিনিশড। আই টোল্ড মাই মম, আমি আমার নিজের মাকে বলেছিলাম যে তুমি যদি এই জিনিসগুলো না করো তোমাকে কিন্তু প্রচুর ভুগতে হবে, এবং ইট উইল বি ডান। মানে আমি যেগুলো বলছি এখন এই জায়গাগুলোতে হয়ে যাচ্ছে। কালকে চার্ট বার করলে 8 হাউসে কে আছে? আমার 8 হাউসে এখনই তো আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 হাউসে আছে হচ্ছে মঙ্গল আর ভেনাস। আচ্ছা 8 হাউস কিন্তু এইভাবে অ্যাস্ট্রোলজিতে চার্ট কিন্তু এইভাবে কাউন্ট হয়, এক অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা তাহলে 1 2 3 4 5 6 7 8 ফাঁকা।
আর সেকেন্ড হাউস ফাঁকা 6 বসে আছে, একটা খালি সংখ্যা। লাগবে না। সিক্স হাউস 1 2 3 4 5 6, 6 এ মার্কারি বসে আছে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, কেতু সরি জুপিটারের সাথে কার কানেকশন হচ্ছে দেখো তো। জুপিটারের সঙ্গে কারুর কানেকশন নেই। জুপিটার 20 ডিগ্রিতে বসে আছে, থার্ড 1 2 3 4 5 অ্যান্টি ক্লকওয়াইজ গেলে হচ্ছে 12 নম্বর ঘর। 12 নম্বর ঘরে জুপিটার, ভেরি গুড। আচ্ছা, কেতু কোথায়? কেতু হচ্ছে 1 2 মানে লগ্ন চার্টের প্রথম হাউসে শনি আর কেতু বসে আছে, কিন্তু আমি যদি উল্টো দিক দিয়ে যাই তাহলে 1 2 ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বুঝে গেছি, বুঝে গেছি। কেতু এখানে আছে, কেতু এখানে আছে, কেতুর কেতু সঙ্গে এখানে স্যাটার্ন আছে। রেট্রোগেট হয়ে আছে। হ্যাঁ, কেতু এখানে আছে বলেই তোমার বাক শক্তিতে এতটা দৃঢ়তা আছে। কনজাংশন আছে, 3টে প্ল্যানেটের কনজাংশন। আর একটা জিনিস শিখিয়ে দিই আজকে ক্লাসে। ফার্স্ট হাউস অলওয়েজ কানেক্টেড ফ্রম 12th হাউস অ্যান্ড সেকেন্ড হাউস। 1 12 2 এদের কানেকশন ইজ টু মাচ, মানে মেজর পাওয়ারফুল কানেকশন অ্যাস্ট্রোলজিতে বলা হয়। 1 সাপোর্ট পায় 12 থেকে, 1 সাপোর্ট পায় 2 এর থেকে। এটার কোনো দৃষ্টি লাগে না। এই জন্য জিজ্ঞাসা করলাম কেতু আর জুপিটার কোথায় আছে। এই যে তোমার কেতু আর জুপিটার একত্রিত হয়ে তোমার মধ্যে এই স্পিরিচুয়াল পাওয়ারটা চলে এসছে। এবং এই যে কথাটা বলছিলাম যে কেন এটা হলো, ও স্ক্রিন দেখতে পাচ্ছ না, স্ক্রিন তো অফ করে দিয়েছি, স্ক্রিন অফ করে দিয়েছি, সরি। রেকর্ডিং এ দেখতে পারবে, রেকর্ডিং এ দেখতে পারবে। তো এইটাই বলার যে অ্যাস্ট্রোলজিতে আজকে যে আমরা এই যে ক্লাস করছি, দিস ইজ দ্য প্রি প্ল্যান্ট, দিস ইজ দ্য প্রি প্ল্যান্ট। তুমি আজকে এই গ্রুপটা জয়েন করনি নিজের ইচ্ছায়, পরমাত্মা চেয়েছে বলেই তুমি আজকের এই জয়েন করেছো। জয়েন করে শুধু না, সময় দিয়ে ক্লাসটাতে অ্যাটেন্ড করেছো, অ্যাটেন্ড করে শিক্ষাটাকে শিক্ষার মতন করে নিয়েছো। এটা কিন্তু পরমাত্মার একটা তোমার প্রতি সিগনিফিকেন্স। ওকে, তাই আমরা আজকে যারা অ্যাস্ট্রোলজি জগতে আছি, অল আর গুরু শিষ্য ফ্রম দ্য প্রিভিয়াস লাইফ। আমাদের কোথাও না কোথাও প্রিভিয়াস লাইফে আমাদের মধ্যে কানেকশন বা বন্ডিং আছে। হ্যাঁ, তাই এটা আমি মানে আমাদের আর্ট অফ লিভিং এর একটা প্রোগ্রাম আছে ইটারনিটি প্রসেস, সেখান থেকে আমি স্যার আমি দেখেছিলাম যে আমার কোনো বাটি লাস্ট 5টা বাট আমার কোনো বাটি 34 প্লাস করেনি। আচ্ছা, এবং এই বারতেও আমি এখন 41, আজ থেকে 7 বছর আগে 2019 সালে ক্রিকেট খেলতে গিয়ে হেলমেট ভেদ করে আমার একটা বল চোখে লাগে এবং ওটা আমার মৃত্যুর সমান। মানে আমি যখন জ্ঞান ফিরেছি তখন সুস্থতে আমি দেখতে পাচ্ছি যে 5টা ডাক্তার আমার চোখের ওপরেতে আলো ফেলে করছেন, ট্রিটমেন্ট চলছে আমার। আমি জানি না আমি কতক্ষণ ওই মানে 3.5 ঘন্টা আমি কোত্থেকে কোথায় গিয়েছিলাম, আমি কিচ্ছু জানি না। আমি যখন মাঠে খালি আমি জানি যে আমি পড়ে গেছি, বলটা লেগেছে। কিন্তু তারপরে আমি এই আর্ট অফ লিভিং এ জয়েন করি, গুরুদেবের সঙ্গে আসি, বিভিন্ন নলেজ বই পড়া, পতঞ্জলি যোগসূত্র, যোগ বিশিষ্ট, ভগবদ গীতা, অষ্টবক্র গীতা, রাবণ গীতা, এভরিথিং পড়ে আমার মনে হলো যে না, আমার লাইফটা এর জন্য নয়, আই উইল টু গিভ টু সারেন্ডার টু স্পিরিচুয়াল। তার মানে তোমার লাইফের পাথটা তুমি খুঁজে পেয়েছো। আমি সবাইকে এই কথাটাই বলি, লাইফের পাথটা খুঁজে পেতে হবে। भाई ट्रेन अगर पटरी में चला है तो ट्रेन दौड़ेगा, नहीं तो ट्रेन भटकेगा। तुम्हारा पटरी को मिल गया, अब ये पटरी पकड़ के चलो। এবং তারপরে তো আমি মানে মানে প্রথম থেকে যখন আমি যাই তখন থেকে যখন আমি ভগবদ গীতার মানে যখন পড়ি মানে অষ্টম অধ্যায় অক্ষরব্রহ্ম যোগ, সেখান থেকে যখন আমি জানতে পারি বা বিভূতি যোগ থেকে যখন আমি জানতে পারি, তখন আমার মনে হয় যে অকাল্ট সায়েন্সে আসাটা ইজ আমার জন্য বেটার। তারপরে তো আমি একটু বৈদিক নিউমোলজি শিখি বেশ কিছুদিন ধরে। বৈদিক নিউমোলজিতে আমি দেখতে পাই আমার মূলাঙ্ক 5 এবং ভাগ্যাঙ্ক 8, এবং আফটার 33 ইয়ার্সের পরে 8 উইল বি অ্যাক্টিভ হয়, 5 তখন দূরে চলে যায়, এবং আমার বার্থ নাম্বারও কার্মিক মানে 14। তো ফর দিস রিজন আমার আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় আমি মানে প্রতি, অকাল্ট সায়েন্সের প্রতি। এবং তারপরে তো আমি অকাল্ট সায়েন্স নিয়ে প্রচুর পড়াশোনা করি, বাট লাল কিতাবটা আমার প্রচন্ড এনহান্স করার ইচ্ছা ছিল। মানে আমি জানি না কোথেকে ফেসবুকেতে আমি আপনার অ্যাডটা দেখলাম, দেখে আমি কন্ট্যাক্ট করলাম। আই ডোন্ট নো হোয়াই, কি ব্যাপার, কি বৃত্তান্ত, বাট আই থিঙ্ক সামথিং ইজ বি কানেক্টেড টু দ্য স্পিরিচুয়াল পার্ট। একদম, সবই পরমাত্মা এবং উপরওয়ালার ইচ্ছা। তাই জন্যই আজকে আমরা সবাই এখানে মিলিত হয়েছি। দেখো, ক্লাসে ছিলাম আমরা মোর দ্যান 25 to 26, এখন লাস্ট পর্যন্ত আমরা 12-13 জন রয়েছি।
এখান থেকে বুঝতে হবে যে অকাল ডে কার কতটা এনার্জি বা কার কতটা গ্রোথ, এখান থেকেই বোঝা যাবে যে যে জীবনের একটা ক্লাসের 1.5 ঘন্টার ক্লাস একটু সময় নিয়ে বসতে পারছে না, সে তার জীবনের 50টা 60টা 80টা 90টা বছর কিভাবে স্টেবল থাকবে। আমার কথাটা খারাপ ভাবে নেবেন না, পজিটিভলি ভাববেন। আজকে আপনারা তো বসে আছেন শুধু ক্লাসটা মন দিয়ে শুনছেন বা লিখছেন, আর আমি আমার সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে, আমার শারীরিক অক্ষমতাগুলোকে কাটিয়ে আমি কিন্তু 1.5 ঘন্টা কনস্ট্যান্ট বকে যাচ্ছি, এবং আমার কথা বলা বা আমার বক্তব্যের মধ্যে কখনো কি আপনাদের মনে হয়েছে আই ফিল সিক? না স্যার। কারণ আমি জানি আমাকে আমার বেস্টটা দিতে হবে। কারণ ইউনিভার্সকে আমি শুধু একটা কথাই বলি, বস আমি তোমার কাজ করতে বসছি, এবার তুমি আমাকে কিভাবে এগাবে তুমি জানো। আই হ্যাভ টু। হ্যাঁ, আমিও তাই পুরো সারেন্ডার করে দিই যে আমি করছি এটা, এবারে তুমি দেখে নাও, আমার ভালো হলে ভালো হবে, খারাপ হলে খারাপ হবে। আপনার তো 5 আর 8, জীবনটা খুব আনন্দের। আপনি যার সাথে কথা বলছেন আমার বার্থ নাম্বারও 8, ডেস্টিনি নাম্বারও 8 এবং কন্ট্রাক্টর নাম্বারও 8। ও, বুঝতে পারছেন? তাহলে 8 কানেকশন আছে এবং ডেফিনেটলি 5 টাইপ কানেকশন। ভালো, এর জন্য এতটা হৃদ্যতার কানেকশন তৈরি হবে, এটাই নিয়ম, এটাই নিয়ম। তাই জন্য কি বললাম যে প্রিভিয়াস লাইফে উই আর কানেক্টেড। হয়তো প্রিভিয়াস লাইফে আমি আপনি বন্ধু ছিলাম। স্যার ঠিক আছে, আপনি বলুন আপনার আপনার মকর রাশি এবং মকর লগ্নটা ওনার কি সেটা জিজ্ঞেস করুন স্যার। ঠিক আছে। এই তো আমার বৃষ রাশি রোহিণী নক্ষত্র, লগ্নটা জানি না। ফার্স্ট হাউসে কত নম্বর লেখা? 5। ফার্স্ট হাউসে 5 নম্বর লেখা না? ফার্স্ট হাউসে লেখা আছে P1। না না 5 লেখা না? না, ফার্স্ট হাউসে লেখা আছে P1 8, স্যাটার্ন স্টার 27, কেতু স্টার 21। বৃশ্চিক, বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্ন। ঠিক আছে, কালকের ক্লাসটা ঠিক ওই 8টার সময় শুরু হবে। যারা যারা আজকে বা কালকের মধ্যে পেমেন্ট করবেন তাদের জন্য এই 3399 প্রাইসটা থাকবে। আফটার দ্যাট আমাদের যেটা লাল কিতাবের কোর্স ফি 5000 সেটাই অ্যাক্টিভেট হবে। তাই যারা ক্লাস করবেন যদি মনে হয় পার্সোনালি আমাকে মেসেজ করতে পারেন। যদি কোনো রকম কোনো সমস্যা আছে বা বোঝার কোনো সমস্যা আছে বা কিছু জানতে চান বা কিছু হয়তো ক্লাসে অনেকেই আছে একটু ক্লাসে সবার সামনে বলতে দ্বিধাবোধ করেন, আমার নাম্বারটা নোট ডাউন করে নিন, আফটার ক্লাস আমাকে কল করতে পারেন। এখন আমাকে অ্যাভেলেবেল পাবেন 9051 32 3801, 9051 32 3801। এখন এই নাম্বারে আমাকে অ্যাভেলেবেল পাবেন। ওকে, ধন্যবাদ, শুভরাত্রি, আবার দেখা হচ্ছে কালকে। থ্যাংক ইউ স্যার। চলে গেছে, চলে গেছে।